হ্যাঁ, লানিন ভাই। জি দাদা, শোনা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। দাদা, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। দাদা, IPv6 নিয়ে কি একটা ক্লাস দেওয়া যায়? আচ্ছা, করি তো। এটা মানে আমাদের এগুলো খুব কমপ্লিট হয়ে যাক, তারপর আমি দেখিয়ে দেবো, অবশ্যই দেখ। আজকে তো বোধহয় মনিরুল ভাইয়ের একটু দেরি হবে আসতে। জি, ওনার দেরি হবে, বাকিরা সব হ্যাঁ কই। আমি একটু হ্যাঁ ফোন টোন দিই, ফোন দিই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসুন সবাই।
হ্যাঁ আরিফ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, আমাকে শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আরিফ ভাই? হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ আরিফ ভাই, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
হ্যালো। হ্যাঁ, কে বলছেন? বাকিদের কি লগ ইনে প্রবলেম হচ্ছে? দাদা বাকিদের কাউকে ফোনেও পাচ্ছি না। এটা আসলে কোনো প্রবলেম নাকি, বা রাস্তাঘাটে আটকা পড়ছে কিনা? ঠিক আছে, আমরা আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আরিফ ভাই? হ্যালো। আরিফ বলতেছি। হ্যাঁ, তো মনি হ্যাঁ ভাই হ্যাঁ, আমাকে এসছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। মাসুম, মাসুম কোথায় এখন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি দাদা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছে কি? জি আমি দেখতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। এখন আর দেখতে পাচ্ছি না। আরিফ, আমার কথা শোনা যায়? হ্যাঁ আমি শুনতে পারি। আমাকে শোনা যায়? হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাই, কিন্তু কথা হচ্ছে যে দাদা মনে হয় কোনো কারণে তার পিসি চলে গেছে, আউট হয়ে গেছে। আহ, ঠিক আছে, ওকে ওয়েট করি আমরা। হ্যাঁ। মাসুম ভাই কি দেরি হবে? মাসুমের? হ্যালো। দাদা দেখতেছি, ফোন দেখি। স্টার্ট করে দেবো তাহলে।
হ্যাঁ মনি ভাই। হ্যাঁ দাদা, এই যে এখন ঠিক আছে, শুনতে পাচ্ছেন? তাহলে স্টার্ট, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, তাহলে আমি স্টার্ট করে দিই। জি দাদা করে। সোহেল স্যার আসতে কি দেরি হবে? হ্যাঁ হ্যাঁ দেরি হবে, উনি তো জানাইছে ভাই। না মাসুমের কি হলো? মাসুম কি আচ্ছা, আমি মাসুমকে একটু ফোন দিচ্ছি, একটু এক আচ্ছা। মিনিট। হ্যাঁ মনি ভাই। দাদা, মাসুম আজকে অ্যাটেন্ড করতে পারবে না, ও রাস্তায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করে দিই। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বলেছিলাম যে আজকে আর আমি কোনো কনফিগারেশনস এর মধ্যে যাব না। আমরা ইনফ্যাক্ট গতকাল আর পরশু যা যা কনফিগারেশনস গুলো করেছি, সেখানে অনেকগুলো প্রশ্ন থাকবে। তো ইনফ্যাক্ট কিছু কিছু কমান্ডস আছে যেগুলো আমরা দিয়ে গেছি, কিন্তু আমরা সেগুলো ঠিক ক্ল্যারিফাই করিনি। তো আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। আজকে পুরোটাই একটা ডাউট ক্লিয়ারিং এবং থিওরিটিক্যাল সেশন হবে। তো আমি প্রথমে আগে দুটো ছবিকেই আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে যেটা মানে একদম প্লেন অ্যান্ড সিম্পল যে এমপিএলএস ভিপিএন যেটা ছিল, এটা হলো সেইটা। আর এটা হলো আমাদের যেটা আমরা গতকাল করেছি, মানে হাব এন্ড স্পোক এমপিএলএস ভিপিএন। এবার যেটা প্লেন দাদা এমপিএলএস। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা, ওই এখানে একটা বিষয়, মানে আমার হ্যাঁ ক্ষেত্রে যেটা সমস্যাটা হয়েছে, আমি হ্যাঁ। আসলে আগে এমপিএলএস নিয়ে ওইরকম কাজও করা হয়নি, আমার থিওরি পড়া হয়নি। আমি আচ্ছা। এমপিএলএস এ একদমই নতুন। সেজন্য হ্যাঁ আসলে এরকম এখানে অনেক কিছু আছে আমি বুঝি নাই, হ্যাঁ বা আমার ক্লিয়ার না। সেটা হ্যাঁ হয়তো বা আমার ভিডিও গুলা কয়েকবার দেখা লাগবে, তাহলে আমি হয়তো ক্লিয়ার হব। সেজন্য হ্যাঁ আমার জায়গা থেকে হয়তো আমি ওইরকম প্রশ্ন করতে পারবো না যে এই হ্যাঁ জায়গাটা কি হবে, কারণ আমার অনেক জায়গায় এই প্রশ্ন রয়ে গেছে যে হ্যাঁ বিষয়গুলো আমি ক্লিয়ার না। হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। এজন্য আমি হয়তো প্রশ্ন করব না, তার কারণ হচ্ছে আমি হ্যাঁ অনেক জায়গায় ক্লিয়ার না। সেটা ভিডিও কয়েকবার দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ভিডিওগুলো হ্যাঁ যদি বারবার দেখি, কারণ আগে হ্যাঁ হ্যাঁ। কখনো কাজ করা হয় না আমার এই বিজনেস নিয়ে। আচ্ছা আচ্ছা, না আমি আপনাকে এটা অ্যাসুরেন্স দিচ্ছি, আপনি জাস্ট আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা দেখে নিন। আর তাছাড়া যদি আপনার যেগুলো পার্সোনাল কোয়ারিজ আছে, আপনি এমনি আমাকেও মানে ধরুন যদি হোয়াটসঅ্যাপ করেও যদি লিখে পাঠান, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো। আমার আমরা যে টার্ম গুলো ব্যবহার করছি, ওই হ্যাঁ টার্ম গুলো আমার আরেকটু মানে ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে, যেমন আমাদের এখানে টার্ম আসছে হচ্ছে পি রাউটার, তারপরে হ্যাঁ হচ্ছে হ্যাঁ সি রাউটার, কাস্টমাইজেড হ্যাঁ রাউটার, তারপরে হচ্ছে প্রোভাইডার এজ রাউটার, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। এই যে যে টার্ম গুলো, তারপরে আরেকটা টার্ম হচ্ছে আমার রুট ডিস্টিংগুইশার ওইগুলো আর রুট কি। ডিস্টিংগুইশার। এই যে রুট হ্যাঁ ডিস্টিংগুইশার যে কেনটা দিই, এটা মানে এটা কি, এই যে হ্যাঁ। যে মেন যে টার্ম গুলা, যে টার্ম গুলো এমপিএলএস ইউজ হচ্ছে, এই টার্ম গুলা আরেকটু এক্সপ্লেইন করলে ভালো হবে। আসলে টার্ম আচ্ছা গুলো আমার মাথায় থাকতেছে না যে কোনটা কেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই। তাহলে আমি একটা কনফিগার কাজই এমনি করছি। কঠিন লাগে না, কনফিগার আসলে সহজই তুলনামূলক, কিন্তু এই হ্যাঁ থিওরিটা হ্যাঁ আমার থেকে চলে যাচ্ছে বারবার। তাহলে ঠিক আছে, আমি মানে এই এই এইরকম কনফিউশনস এর জায়গাগুলো থেকেই আমি স্টার্ট করছি। ঠিক ঠিক আছে, আছে, আমি প্রথমে ঠিক আছে। আহ, উম, আচ্ছা তার আগে একটু জেনে নি, মনি ভাই বোধহয় কিছু একটা বলতে চাইছিলেন আমাকে। মনি ভাই কি কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ দাদা, আরিফ যেগুলো বললো আর কি,
মানে হ্যাঁ, এই কথাগুলো আমার ছিল আর কি, আচ্ছা, মানে হচ্ছে ঠিক আছে, চিনি এটাই। ঠিক আছে, কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। জি। আমরা খুব কমফোর্টেবলি এগোবো এইগুলোকে নিয়ে। আচ্ছা, তাহলে প্রথমত একটুখানি আমি একদম বেসিক টার্মস গুলোই বলি। আহ, আমরা কারণ তো এটা ঠিক কথা যে কমান্ডস একটু এদিক ওদিক করলে বোঝা যায়, কিন্তু কেন কমান্ডসটা দিলাম সেটা বুঝতে গেলে আগে ওই টোপোলজিটাকেও বুঝতে হয় আর বেসিক টার্মস গুলোকে বুঝতে হয়। তো প্রথমেই যেটা আসি সেটা হচ্ছে পিই এবং সিই রাউটার, রাইট? তো পিই আর সিই রাউটার আমরা কোনগুলোকে বলছি? অ্যাকচুয়ালি আমরা এই যে টোপোলজিটা দেখতে পাচ্ছি এখানে, এখানে আমরা তিনটে ক্যাটেগরির রাউটার দেখতে পাচ্ছি, তিনটে ক্যাটেগরির রাউটার। এটা একটা মানে এই এই যে রাউটার্স গুলোকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কাস্টমার সাইটে বসে আছে, কাস্টমার সাইটের ভেতরে, সেগুলোকে আমরা বলবো সিই রাউটার বা কাস্টমার এজ রাউটার। তার মানে আমার এই সিসকো R1, R2, তারপরে এইদিকে R5 আর R6, এরা চারটে রাউটার হচ্ছে সিই রাউটার বা কাস্টমার এজ রাউটার। এবার আমরা কেন ওদেরকে কাস্টমার এজ বলছি? খুব সিম্পল কথা হচ্ছে, ওরাই হলো কাস্টমার গেটওয়ে। একটা কাস্টমার, সেটা ডোমেস্টিক কাস্টমার হোক কিংবা একটা কমার্শিয়াল কাস্টমারই হোক, অফিস হোক কি বাড়ি হোক, তার যে গেটওয়ে রাউটারটা, সেই গেটওয়ে রাউটারটাকে আমরা বলছি কাস্টমার এজ রাউটার বা সিই রাউটার। এবার এই যে বাকি যে তিনটে রাউটারকে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটের ভেতরে একেবারে যেগুলো কাস্টমার সাইট, আর এই মধ্যিখানে এটা তো আমার সার্ভিস প্রোভাইডার, মধ্যিখানে যে জায়গাটা, কারণ এমপিএলএস ব্যাপারটা ইনফ্যাক্ট এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বা ইনফ্যাক্ট সবচেয়ে বেশি থাকে হচ্ছে সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কই, কারণ সার্ভিস প্রোভাইডাররাই এটার যে মানে ম্যাক্সিমাম বেনিফিট, সেই ম্যাক্সিমাম বেনিফিটটা অ্যাকচুয়ালি তোলেই হচ্ছে সার্ভিস প্রোভাইডাররা। এমনি নর্মাল একটা ছোটখাটো নেটওয়ার্ক সেটা এমপিএলএস ছাড়াও চলতে পারে, কিন্তু সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক আজকের দিনে মানে উইদাউট এমপিএলএস আমরা খুব একটা ভাবি না। তো সার্ভিস প্রোভাইডাররাই এমপিএলএস এর ফায়দাটা ম্যাক্সিমাম তোলে, এবং আমরা মোটামুটি এমপিএলএস এর যা যা ফিচার্স পড়ছি, যেরকম এমপিএলএস ফরওয়ার্ডিংটা আমরা প্রথমে করে এসেছি এর আগে ক্লাসে, তারপরে আমরা এই সপ্তাহটা ধরে এমপিএলএস এর ভিপিএন করছি, এরপরে এমপিএলএস এর ট্রাফিক ইঞ্জিনিয়ারিংও দেখাবো। এগুলো কিন্তু সমস্ত সার্ভিস প্রোভাইডারদেরই কিছু কিছু ফাংশনস, রাইট? সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে বা বড় বড় এন্টারপ্রাইজ প্রোডাকশন নেটওয়ার্কস যারা রয়েছে, তাদের মধ্যে এই ফাংশনালিটিস গুলো আমরা দেখতে পাই। ছোটখাটো যে নেটওয়ার্কস রয়েছে, টোপোলজি রয়েছে, সেখানে এইসব আমরা কিন্তু নাও দেখতে পাই, হয়তো থাকবেই না সেখানে। তো যাই হোক, এবার এই জায়গাটা আমাকে ধরে নিতে হবে দিস ইজ দ্য আইএসপি। আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবারে এই যে রাউটার্স গুলো রয়েছে, মানে আমার সিসকো R3 এবং জুনিপার, এদের দুজনকে আমরা বলছি পিই রাউটার। পিই রাউটার বা প্রোভাইডার এজ রাউটার। প্রোভাইডার এজ রাউটার কেন প্রোভাইডার এজ? তাদের অবস্থানটা দেখে আমরা বুঝতে পারছি যে ওরা কাস্টমার সাইট এবং সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কটাকে কানেক্ট করে, মানে প্রোভাইডারের এজে ওরা বসে আছে। দে আর দ্য প্রোভাইডার এজ রাউটার্স। আর মধ্যিখানে এই সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন, এতে আমি একটা রাউটার রেখেছি, এখানে আরো অনেক অনেক রাউটার থাকতে পারে। এরকম যে রাউটার্স গুলো থাকবে তাদেরকে আমরা বলবো পি রাউটার্স, মানে শুধু পি। শুধু পি মানে হচ্ছে প্রোভাইডার। তাহলে এদের পজিশন অনুযায়ী মার্কেট টার্মস, ইনফ্যাক্ট এই টার্মস গুলো একটু মার্কেটিং টার্মস, ঠিক আছে? তো মার্কেট টার্মস অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে আমরা তিনটে ক্যাটেগরির রাউটার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিই রাউটার, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমার গেটওয়েজ। আর কি না, প্রোভাইডার এজ রাউটার, মানে যে রাউটার্স গুলো অ্যাকচুয়ালি কাস্টমার সাইট এবং সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কটাকে কানেক্ট করে। আরেকটা হচ্ছে পি রাউটার, বা যেই রাউটার্স গুলো শুধুমাত্র সার্ভিস প্রোভাইডারের ব্যাকবোনের ভিতরে কাজ করে যাচ্ছে। এবার এমপিএলএস এর রেসপেক্টে আমরা এই তিনটে রাউটারকে আবার আরেকটা নাম দিয়েও ডাকতে পারি, আরেকভাবেও ক্যাটেগরাইজ করতে পারি, সেটাও বোঝাটা খুব সহজ।
যেরকম এগুলোকে আমরা বলবো, ইনফ্যাক্ট আমরা জানি যে এমপিএলএস রাউটার্স গুলোকে আমরা লেভেল সুইচিং রাউটার বা লেভেল সুইচ রাউটার বলে থাকি, বা লেভেল সুইচিং রাউটারও বলা হয়। তো এবারে অবভিয়াসলি আমাদের এই যে সি রাউটার গুলো কিন্তু এমপিএলএস রাউটার নয়, বিকজ আমাদের এমপিএলএস কোনো অ্যাক্টিভিটি এইখানে ঘটে না, এখানে ঘটে না, এখানেও ঘটে না, এখানে ঘটে না। আমরা দেখতে পাচ্ছি এমপিএলএস নেটওয়ার্কটা পুরোটাই রয়েছে কিন্তু সার্ভিস প্রোভাইডারের ভেতরে। তো অ্যাকর্ডিংলি ওই সি রাউটার গুলো বাদ। এবার যেগুলো সার্ভিস প্রোভাইডারের রাউটার, তাদের মধ্যে তারা সবাই এমপিএলএস রাউটার্স অবশ্যই, বা লেভেল সুইচিং রাউটার। এই লেভেল সুইচিং রাউটার গুলোকে আবার দুভাবে ক্যাটেগরাইজ করা যায়, একটা হচ্ছে এজ এলএসআর, আর একটা হচ্ছে ট্রানজিট এলএসআর। এজ এলএসআর মানেটা কি? এজ এলএসআর মানে হচ্ছে ওই পি রাউটার গুলো, অর্থাৎ কিনা যারা একটা এমপিএলএস ডোমেনকে একটা নন এমপিএলএস ডোমেনের সাথে কানেক্ট করে। এবার আমি যদি ছবিটা দেখি, আমি দেখতে পাচ্ছি যে আমার সার্ভিস প্রোভাইডার ডোমেনটা কিন্তু এমপিএলএস ডোমেন, whereas এই যে কাস্টমার ডোমেনস গুলো, এগুলো কিন্তু এমপিএলএস ডোমেন নয়, এগুলো নন এমপিএলএস ডোমেন, আইপি ডোমেন। তাহলে যেহেতু এই আইপি ডোমেনটাকে একটা এমপিএলএস ডোমেনের সাথে এই রাউটারটা কানেক্ট করছে, এবং এই আইপি ডোমেনস গুলোকে এমপিএলএস ডোমেনের সাথে আমাদের এই জুনিপার কানেক্ট করছে, সেজন্য এদেরকে আমরা বলতে পারি এজ এলএসআর, রাইট? আর এই যে মধ্যিখানে যে রাউটারটা রয়েছে, এমপিএলএস এর দিক থেকে এটাকে আমরা বলি ট্রানজিট এলএসআর। মানে এর কাজ হচ্ছে শুধু ওই এমপিএলএস প্যাকেটস গুলো যখন আসছে সেগুলোকে শুধু ফরওয়ার্ড করে দেয়, এবং এ পুরোটাই এমপিএলএস ডোমেনের ভেতর ঢুকে বসে আছে, এমপিএলএস ডোমেনের বাইরে এ নেই। বাকি দুজনকে আমরা এজ এলএসআর কেন বলেছি? তার কারণ হচ্ছে ওরা আধা আধি রয়েছে, মানে কিছুটা এমপিএলএস ডোমেনে আছে, কিছুটা এমপিএলএস ডোমেনের বাইরে আছে। whereas ট্রানজিট এলএসআর মানে এইটা, এ পুরোটাই এমপিএলএস ডোমেনের ভিতর আছে বলেই আমরা এটাকে বলছি ট্রানজিট এলএসআর। আচ্ছা, এবারে আরো কিছু কনসেপ্টে আমরা এবার যাচ্ছি। আচ্ছা, এই অবধি যেগুলো বললাম এগুলো কি সবার কাছে ক্লিয়ার? এই টার্মস গুলো কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? দাদা এটা ক্লিয়ার হয়েছে। তার মানে হচ্ছে আমি যেটা বুঝলাম আর কি, এখানে আমরা যে প্রথম দিন যে ছবিটা আঁকছিলাম যে পাঁচটা রাউটার দিয়ে আমরা একটা নরমাল এমপিএলএস করেছিলাম, তার মানে হচ্ছে আমার ট্রানজিট রাউটার ওই পাঁচটা রাউটারের থ্রু থেকে যদি আমি বলি, আমার মাঝখানে যে তিনটা রাউটার পড়ছিল, যে রাউটার গুলো শুধুমাত্র আমার লেভেল গুলো ফরওয়ার্ড করছিল, সবগুলোই ট্রানজিট রাউটার। ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক, একদম ঠিক। ইনফ্যাক্ট আর এখানে আমার হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে যেহেতু আমার একটা রাউটার শুধুমাত্র ফরওয়ার্ড করতেছে, এই R1 যে রাউটারটা এটাই শুধু ফরওয়ার্ড করতেছে, এজন্য এটা ট্রানজিট রাউটার। আর R3 এবং জুনিপার যে রাউটারটা আছে, এই রাউটারটা হচ্ছে আমার যে কাস্টমার রাউটার আছে, যেটা সি রাউটার, কাস্টমারের যে রাউটার, ওই রাউটারের সাথে যেটা অর্ধাবর্তী অবস্থায় আছে, কাস্টমারের সাথেও কানেক্টেড এবং এমপিএলএস এর সাথেও কানেক্টেড, সেই রাউটারটাকে আমরা বলতেছি হচ্ছে এজ রাউটার। রাইট রাইট রাইট, একদম ঠিক, একদম ঠিক। আর ইনফ্যাক্ট আমি যদি এই ছবিটাকে দেখি, মানে আমাদের পাশের ছবিটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক মিনিট একটু দাঁড়ান, একটা ফোন। হ্যাঁ ম্যাডাম, আমি একটু পরে আপনাকে ফোন করব। হ্যাঁ, আপনি বাড়ি পৌঁছেছেন কখন? 9:30? ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওই 10টার দিকে আপনাকে ফোন করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার যদি এই ছবিটাকে আমরা দেখি, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে এমপিএলএস ডোমেন যেটা রয়েছে, এমপিএলএস ডোমেনটার মধ্যে কিন্তু কোনো মানে ইন বিটুইন আমি কোনো রাউটার রাখিনি, রাইট? এটা রাখিনি কেন? এটা জাস্ট একটাই কারণে, সেটা হচ্ছে কোডিং এর কমপ্লেক্সিটি কমানোর জন্য। কারণ মধ্যিখানে রাউটার রাখলে আবার সেখানে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হতো, আবার সেখানে এমপিএলএস কনফিগার করতে হতো, তারপরে ওএসপিএফ টাকে কনফিগার করতে হতো, ইত্যাদি ইত্যাদি। তা সেই কারণে আমি মধ্যিখানে কোনো ট্রানজিট রাউটারকে রাখিনি। এবং এই ছবিটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা তিনজনেই কিন্তু এজ এলএসআর বা প্রোভাইডার এজ রাউটার,
এটাও তাই, এটাও তাই, এটাও তাই, রাইট? এবারে ইন রিয়েল লাইফ কিন্তু অবভিয়াসলি এখানে অনেকগুলো ট্রানজিট এলএসআর থাকতেই পারে, রাইট? থাকতে পারে কি, থাকবেই। আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বললাম যে এখানে ট্রানজিট এলএসআর থাকবেই, রাইট? আমার এখানে আমি মানে কোডিং কমপ্লেক্সিটি কমানোর জন্য আর টোপোলজিটাকে একটু ছোট রাখার জন্য আমি আর এখানে ট্রানজিট এলএসআর দিই, রাইট? এই অবধি ক্লিয়ার সবার কাছে? সবার ক্লিয়ার আশা করি এবারে? ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা বাকি আরো কয়েকটা ডেফিনেশনসে আগে যাই। সেটা হচ্ছে প্রথমত ভিআরএফ এর কনসেপ্টটাকে আমরা কেন আনলাম এখানে, এইটা আমাকে জানতে হবে। ভিআরএফ এর ফুল ফর্ম আমরা দেখলাম ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং টেবল বা ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। ইনফ্যাক্ট আমরা জিনিসটাকে ভিআরএফ, পুরো নামটা হচ্ছে ভিআরএফ টেবল, রাইট? ভিআরএফ টেবল হচ্ছে পুরোটার নাম। তো যে কারণে এটা ফুল ফর্মটা হচ্ছে ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং টেবল। এবার এটাকে আমরা কেন আনলাম? এটাকে আনাই হলো এই কারণে যে আজকে সার্ভিস প্রোভাইডার যাতে কাস্টমার রুটস গুলোকে সেগ্রিগেট করতে পারে, রাইট? এটা যদি না থাকতো, তাহলে যদি আজকে কাস্টমার রুটস গুলো সবকটাই যদি একটা রাউটিং টেবিলেই যদি সার্ভিস প্রোভাইডারের এই এজ রাউটার যারা, তাদের যদি একটাই রাউটিং টেবিল থাকতো ফর অল দ্য কাস্টমার্স, সেই ক্ষেত্রে একটা কিন্তু পসিবিলিটি থেকে যেত যে রুট লিক করতে পারে। মানে একজন কাস্টমার আরেকজন কাস্টমারের রুটটা জেনে যেতে পারে, তাদের নেটওয়ার্কস গুলোকে জেনে যেতে পারে, রাইট? এবং এই রুট লিকিংটা যাতে না হয়, সেই জন্য আজকে যখন এই প্রোভাইডার এজ যখন আজকে এই কাস্টমার এজ রাউটারকে তাদের মানে তাদের রুটস গুলো যখন পাঠাবে এই কাস্টমারকে, 1 মিনিট দরজাটা, যখন ওরা কাস্টমার স্পেসিফিক রুটস গুলো যখন কাস্টমারদের কাছে পাঠাবে, সেই সময় ওদের কিন্তু অনেক রকম রাউটিং পলিসিস তৈরি করতে হবে, রাইট? অনেক রকম রাউটিং পলিসিস তৈরি করতে হবে এবং যেই ধরনের সফিস্টিকেটেড রাউটিং পলিসিস গুলো মেনটেন করতে গেলে হয়তো ওদের বিজিপি কে ইউজ করতে হবে, কারণ বিজিপি ওই ধরনের অনেক রকম সফিস্টিকেটেড পলিসিস তৈরি করতে পারে। সাধারণত ওএসপিএফ বা আরআইপি বা আইএসআইএস বা সিসকোর ক্ষেত্রে ইআইজিআরপি, এদের ক্ষেত্রে আমরা সেইভাবে রাউটিং পলিসিস, খুব একটা কমপ্লেক্স পলিসিস তৈরি করতে পারি না, যেটা বিজিপির ক্ষেত্রে আমরা পারি। বিজিপি ইজ হাইলি প্রোগ্রামেবল, যেটা কিন্তু এই রাউটিং প্রোটোকলস গুলো নয়। তো সেই ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের একটা বিরাট বড় মানে মাথা ব্যথার কারণ থাকে যে আমার যে সিঙ্গেল রাউটিং টেবিল আছে, সেই সিঙ্গেল রাউটিং টেবিলটা থেকে আমি কোন রুটটা কোন কাস্টমারের কাছে ঠেলবো, রাইট? এবং কোনোভাবে যেন রুট লিক না হয়ে যায়, কারণ রুট লিক যদি হয়ে যায় এবং সেটা যদি মানে জনসমক্ষে যদি এসে যায়, তাহলে কিন্তু, কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে যে এগুলো কিন্তু কাস্টমারদের নিজস্ব রুট, রাইট? তো এবার যদি রুট লিক কখনো হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আজকে কিন্তু যেটা সমস্যা হবে যে এটা একটা মানে খুব বড় একটা বিজনেস ইস্যু হয়ে যেতে পারে এটা, রাইট? সার্ভিস প্রোভাইডারদের হয়তো কাস্টমার্সই হাত থেকে বেরিয়ে যেতে পারে, বিকজ কাস্টমাররা কমপ্লেন করতে পারে যে আমার নেটওয়ার্কস গুলো আরেকজন কাস্টমার জেনে গেছে। তো সেই কারণে এটা একটা পলিসি ব্রিচ হয়ে যেতে পারে। তো সেই কারণেই আজকে সে কারণেই ভিআরএফ এর কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে, রাইট? এবারে একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে যে ভিআরএফ ব্যাপারটা কি মানে এমপিএলএস যবে থেকে এসছে তবে থেকেই ভিআরএফ জিনিসটাকে ঢোকানো গেল? এটা কিন্তু নয়। এটা আমি আবার বলে রাখি যে এমপিএলএস আবিষ্কার হলো আর সঙ্গে সঙ্গে ভিআরএফ আবিষ্কার হলো তা কিন্তু নয়। ভিআরএফ এর কনসেপ্ট কিন্তু অনেক দিন থেকেই রয়েছে, অনেক দিন থেকেই আছে, রাইট?
তার কারণটা হচ্ছে আজকে আমরা এই যে কোডিং গুলো এর আগেও যে আমরা করেছিলাম, যে ফরওয়ার্ডিং টেবিল তৈরি করেছিলাম, আমরা দেখতেই পেয়েছিলাম যে জুনিপারের ক্ষেত্রে আমরা কাস্টমাইজড ফরওয়ার্ডিং টেবিল তৈরি করতে পারি। সিসকোর ক্ষেত্রে হয়তো ফরওয়ার্ডিং টেবিলটা বানাতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট কাস্টমাইজড আমরা রাউটিং টেবিল বানাতে পারি, এবং দ্যাট ইজ ভিআরএফ। সো এই কনসেপ্টটা কিন্তু অনেকদিন থেকেই ছিল। এবার কনসেপ্টটা কিভাবে সীমাবদ্ধ থাকতো? কনসেপ্টটা সীমাবদ্ধ থাকতো শুধু আজকে যদি আমি এখানে একটা বাউন্ডারি টেনে দিই তাহলে তার মধ্যে সীমাবদ্ধ থাকতো, অর্থাৎ কিনা একটা প্রোভাইডার এজ, তার সাথে বেশ কিছু কাস্টমার্স কানেক্টেড আছে, শুধু তাদের মধ্যে রুটের সেগ্রিগেশনটাও করে রাখতে পারতো। বাট আজকে কাস্টমার্সদের ডিফারেন্ট লোকেশনে জিওগ্রাফিক্যালি মানে অনেকটা সেপারেটেড লোকেশনে তাদের সাইটস রয়েছে, এবং সেখানেও তাদের ভিআরএফ টু ভিআরএফ কমিউনিকেশন সেইটা কিন্তু পসিবল হয়েছে যবে থেকে এমপিএলএসএস। তার আগেও যে পসিবল হতো না তা নয়, কারণ অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছি যে ভিআরএফ এর যে মানে আইডেন্টিফিকেশনটা, মানে অ্যাকচুয়ালি কোন ভিআরএফ এর রুট কোথায় গিয়ে ঢুকবে, এই আইডেন্টিফিকেশনটা কে ক্যারি করছে? কারণ কি মনে আছে গতকাল বা তার আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম, একটা বিশেষ জিনিস কিন্তু এই জিনিসটা ক্যারি করে যে আজকে কোন রুটটা কোন ভিআরএফ এ ঢুকবে। সেটা কি কারোর একটু মনে আছে? কারোর কি একটু মনে আছে জিনিসটা, যে একটা বিশেষ প্রপার্টির মধ্যেই কিন্তু লেখা থাকতো যে কোন রুটটা কোথায় ঢুকবে? আমি একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে রুট টার্গেট এক্সপোর্ট। ঠিক আছে, রুট টার্গেট এক্সপোর্ট বলে একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, বোঝার দরকার নেই, কিন্তু নামটাতে আমরা এসেছিলাম। এখানে যে নাম্বারটা দেই, রুট ডিস্ট্রিবিউশন নাম্বারটা দেই, ওই নাম্বারটার সাথেই তো এখানে তাকে ট্যাগ করানো থাকে, হ্যাঁ, এটা যে কোনটা কোন দিকে যাবে। হ্যাঁ, এই যে রুট টার্গেটের যে ব্যাপারটা, এই রুট টার্গেটটা কিন্তু অ্যাকচুয়ালি কিসের দ্বারা ক্যারিড হয়? অ্যাকচুয়ালি ইট ইজ ক্যারিড অ্যাজ বিজিপি কমিউনিটি অ্যাট্রিবিউট। বিজিপি কমিউনিটি অ্যাট্রিবিউট, তার মানে আজকে তো শুধু বিজেপি কে দিয়ে কাজটা করানো যেত। আজকে এই দিকের ভিআরএফ থেকে ওই দিকের ভিআরএফ এ পাঠানো সেই কাজটা তো শুধু বিজেপি কে দিয়েও করানো যেত, ইয়েস সেটাও যায়, কিন্তু সেক্ষেত্রে যে ঝামেলাটা থাকবে সেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডারের যে এই যে কোর নেটওয়ার্কটা, এই কোর নেটওয়ার্কে যে কটা ট্রানজিট রাউটার্স থাকবে, আর আমি ট্রানজিট বললামই না, মধ্যখানে যে কটা পি রাউটার্স থাকবে, সেই প্রত্যেকটা পি রাউটার্সে কিন্তু সিমিলার বিজিপি পলিসিজ রাখতে হবে, রাইট? তার মানে এই যে আমার পি রাউটার এই যে বিজিপি পলিসিজ রাখলো টু সেপারেট দ্য কাস্টমার্স, সেই এক পলিসি একেও রাখতে হবে, এরকম যদি আরো 10খানা রাউটার যদি থাকে তাদের প্রত্যেকের রাখতে হবে, ফাইনালি এর কাছেও রাখতে হবে। তো ইন দ্যাট কেস ব্যাপারটা প্রচন্ড একটা কমপ্লিকেটেড সিস্টেম হয়, যেখানে প্রত্যেকটা মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, যে সার্ভিস প্রোভাইডারের যেগুলো ট্রানজিট রাউটার্স হয়, সেই ট্রানজিট রাউটার্স গুলো হয়তো এমন কিছু লোকেশনস এ রয়েছে যেই লোকেশনস হয়তো একটু রিমোট লোকেশনস। এবার সেই লোকেশনে যদি হঠাৎ করে সেই রাউটারটা ফেল করলো, কিংবা হয়তো বিজেপি যদি কোনোভাবে গন্ডগোল করলো সেখানে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বসে গেল। তো আজকে আবার জিনিসটা আমি বলি, ভিআরএফ এর কনসেপ্টটা নতুন কিছু নয়। প্রথম কথা, এক ভিআরএফ এর নেটওয়ার্কস আরেক ভিআরএফ এ নিয়ে গিয়ে ঢোকানো, এই কনসেপ্টটাও নতুন কিছু নয়। তার কারণ হচ্ছে যে কোন ভিআরএফ এর নেটওয়ার্কস কোন ভিআরএফ এ গিয়ে ঢুকবে সেটা অ্যাকচুয়ালি ডিসাইডেড হয় অন দ্য বেসিস অফ রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু, এবং রুট টার্গেট ভ্যালু আর কি, সোজা কথা, রুট টার্গেট এক্সপোর্ট বা ইম্পোর্ট যাই হোক, এবং সেটা অ্যাকচুয়ালি ক্যারিড হয় অ্যাজ বিজিপি কমিউনিটি অ্যাট্রিবিউট। এবারে প্রশ্ন হচ্ছে যে এরা তো অনেক দিন আগে থেকেই রয়েছে, বিজেপির কমিউনিটি অ্যাট্রিবিউট বহুদিন থেকে রয়েছে, ভিআরএফ এর কনসেপ্ট বহুদিন থেকে রয়েছে, তাহলে আমরা এত কষ্ট করে হঠাৎ করে এই জিনিসটা নিয়ে এত ইন্টারেস্টেড হয়ে গেলাম কেন? ইন্টারেস্টেড হয়ে গেলাম এই কারণে যে আজকে এই পুরো ব্যাপারটাকে অনেক সহজে ইমপ্লিমেন্ট করা গেছে যখন থেকে এমপিএলএস এসেছে। এই যে আজকে কাস্টমার টু কাস্টমার একটা নেটওয়ার্ক বেসড ভিপিএন, এটা কিন্তু শুধু বিজেপি কে দিয়েও করা যেত,
কিন্তু শুধু বিজিপি হলে যেটা ঝামেলা থাকতো, ইন বিটুইন প্রত্যেকটি রাউটারকে বিজিপি রাউটার রাখতে হতো, এবং প্রত্যেকটি রাউটারের একটা সার্ভিস প্রোভাইডারের যদি 100টা কাস্টমার থাকতো, 100 রকম পলিসি প্রত্যেকটার ভিতরেই রেখে দিতে হতো, তবেই জিনিসটা পসিবল হতো। তার মানে এটা একটা জিনিস চিন্তা করুন আপনারা, একটা সার্ভিস প্রোভাইডারের কোরে হয়তো 100টা রাউটার রয়েছে, মানে এই ভেতরে এই লাইনটার মধ্যে হয়তো 100টা রাউটার রয়েছে, আর সার্ভিস প্রোভাইডার কোম্পানির হয়তো 10,000 কাস্টমার আছে। এবারে এই 100খানা রাউটারে 10,000 কাস্টমারের সমস্ত পলিসিস সেট করে রাখা প্রচন্ড টাফ। এবং সেক্ষেত্রে ইনফ্যাক্ট হয়তো প্রোগ্রামিং কিছু অ্যাপ্রোচও নিতে হতো, কিছু অটোমেশন অ্যাপ্রোচও নিতে হতো, যেখানে হয়তো কোনোভাবে কোনো স্ক্রিপ্ট বা ইত্যাদি ইউজ করে আজকে সেগুলোকে ম্যানেজ করা হতো, রাইট? এই ঝামেলাটা 50%-এরও কম, মানে আমি বলবো প্রায় 20%-এ নেমে এলো যখন আমরা এমপিএলএস কে এই জায়গায় নিয়ে আসলাম। কেন? এমপিএলএস কে নিয়ে আসাতে সবচেয়ে যেটা বড় সুবিধা হলো সেটা হচ্ছে যে আমার যে সার্ভিস প্রোভাইডারের যে কোর নেটওয়ার্কটা, এই কোর নেটওয়ার্কটা পুরোপুরি বিজিপি ফ্রি করে দেওয়া গেল, রাইট? তার মানে এই মধ্যিখানের যে রাউটার্স গুলো, সেটা 100টা রাউটার থাকুক আর যে কটাই থাকুক, সেগুলো নর্মাল আইজিপি নিয়ে কাজ করলেই হবে। সার্ভিস প্রোভাইডারের যে আইজিপিটা রয়েছে, আমার এখানে আমরা ওএসপিএফ এরিয়া 3, 4, 5 ইউজ করেছিলাম। কেন এটা পসিবল? বিকজ আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রোভাইডারের যারা, মানে আজকে ধরা যাক এইখানে একেবারে এই যে একটা রাউটার রয়েছে, সেখান থেকে এটা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন আপনাদের মধ্যেই, যে আরো যদি পিই থাকে তাহলে কি হবে। হ্যাঁ, এটা ঠিক কথা, আমি এখানে দুটো পিই কে রেখে শুধু কনফিগারেশন দেখিয়েছি। এরকম যদি 10টা পিই থাকতো তো 10টা পিই আমাকে কনফিগার করতে হতো। ইয়েস, দ্যাট ইজ ট্রু 100%। কিন্তু মধ্যবর্তী রাউটারদের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই কনফিগারেশন, বিজিপি কনফিগারেশন করতেই হচ্ছে না। এইটা কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি, কারণ মধ্যিখানটা যদি বিজিপি ফ্রি হয়ে যায়, ইফ দ্য কোর ক্যান বি মেড বিজিপি ফ্রি, তাহলে দ্য কোর ক্যান বি মেড ভেরি লাইট ওয়েট। বিকজ বিজিপি চলতে গেলে আমার হাই এন্ড রাউটার্স দরকার, প্রচুর রিসোর্সেস ইউজ হয়, এবং আমার কনফিগারেশন ওভারহেডসও কিন্তু অনেক কমে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই রাউটারটার কোডিং কিন্তু সবচেয়ে কম ছিল। জাস্ট এখানে আমি ওএসপিএফ টা কনফিগার করেছিলাম আর এমপিএলএস এলডিপি কনফিগার করেছিলাম, দ্যাটস অল। কোনো বিজিপি ফিজিপি কোনো কিছু কনফিগারেশন এখানে ছিল, রাইট? বিকজ আজকে একমাত্র প্রোভাইডার এজ যে রাউটার্স গুলো, তাদেরই শুধু দায়িত্ব পড়ছে টু ম্যানেজ দ্য কাস্টমার্স, রাইট? এইটা এমপিএলএস ভিপিএন এর, এমপিএলএস কে যখন আমরা এই ধরনের একটা মানে কাস্টমার টু কাস্টমার ভিপিএন যখন আমরা তৈরি করলাম, নেটওয়ার্ক বেসড ভিপিএন, তখন যখন এমপিএলএস কে আমরা নিয়ে আসতে পারলাম, প্রথমেই যেটা সবচেয়ে বড় সুবিধা হয়ে গেল যে উই ক্যান হ্যাভ আ বিজিপি ফ্রি কোর। এবার বিজিপি ফ্রি কোর কি করে আমরা মেনটেন করলাম এইভাবেই, কারণ আমরা জানি যে বিজিপি কিন্তু রিমোট নেইবারহুড তৈরি করতে পারে, এবং রিমোট নেইবারহুড তৈরি যখন করছে, তখন এই যে আজকে কাস্টমার রিলেটেড যে ইনফরমেশন গুলো, যে আজকে কোন কাস্টমারের রুটটা কোন সাইটে গিয়ে ঢুকবে বা কোনটা ঢুকবে না, এই ইনফরমেশন গুলো আমরা কিন্তু আইপি প্যাকেটটার সাথেই পাঠাতে পারছি, রাইট? আইপি প্যাকেটটার সাথেই পাঠাতে পারছি। আজকে কিন্তু প্যাকেট গুলোকে আলাদা করে রাউটার্স গুলোতে নামিয়ে আর টেস্ট করতে হচ্ছে না, রাইট? ইনফ্যাক্ট এমপিএলএস এর হাত ধরে একটা জিনিস কিন্তু, যেটা ইনফ্যাক্ট মানে একটা কনসেপ্ট উঠে এসছে এমপিএলএস এর পরেই, যেটাকে বলা হয় সেগমেন্ট রাউটিং। জুনিপারে এটা রয়েছে কিন্তু সেগমেন্ট রাউটিং, তবে সেগমেন্ট রাউটিং জুনিপারের সমস্ত রকম, মানে আমাদের এই অলিভের ওএসটাতে কিন্তু সাপোর্ট করে না। ইনফ্যাক্ট নতুন যে জুনিপার রাউটার্স গুলো, তাতে সেগমেন্ট রাউটিং সাপোর্টেড হয়, নতুন যে জুনোস গুলো, পুরনো জুনোসে কিন্তু সেগমেন্ট রাউটিং সাপোর্ট হয় না। এবার সেগমেন্ট রাউটিং এর যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু অনেকটা এমপিএলএস এর মতোই, সেখানেও লেভেল থাকে, কিন্তু তার সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে সোর্স রুট ইনফরমেশন। নাও হোয়াট ইজ এ সোর্স রুট ইনফরমেশন? সোর্স রুট ইনফরমেশন হলো এটাই যে একটা প্যাকেট
তার গায়ে যখন বলেই দেওয়া থাকে যে প্যাকেটটা কোথা দিয়ে মুভ করবে, রাইট? যেটা কিন্তু অনেকটা এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ও করা হয়। এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন আমরা করব তখন দেখতে পাবেন যে আমরা একটা জিনিস মেনশন করতে পারি যেটাকে বলা হয় এক্সপ্লিসিট রুট অবজেক্টস। এক্সপ্লিসিট রুট অবজেক্টস। এবার এক্সপ্লিসিট রুট অবজেক্টস যখন আমরা ইউজ করি, আমরা কোন একটা পাথ বেঁধে দিলাম এবং সেই পাথটা যে কোন কোন হপস এর মধ্যে দিয়ে যাবে সেটা আমরা বলে দেব, যেখান থেকে শুরু হচ্ছে পাথটা সেখানে, রাইট? মানে ধরে নিন আজকে আমার একটা পাথ এই রাউটার থেকে এই রাউটার অব্দি রয়েছে, মধ্যখানে এই যে জায়গাটার ভিতরে অনেক রাউটার্স রয়েছে এবং একটা ভীষণ কমপ্লিকেটেড নেটওয়ার্ক রয়েছে। এটা মানে কি বলবো, একটা জালের মতন হয়ে রয়েছে, একটা ফুল মেশ নেটওয়ার্ক রয়েছে। এবারে দেখা যাচ্ছে যে আজকে এই R3 থেকে সিসকো R3 থেকে আমার জুনিপার অব্দি একটা পাথ এস্টাবলিশ করা হলো এবং সেই পাথটার সাথে কিছু এক্সপ্লিসিট রুট অবজেক্টস দিয়ে দেওয়া হলো। এক্সপ্লিসিট রুট অবজেক্ট হচ্ছে এই যে আজকে ধরে নেওয়া যায় এখানে হয়তো অনেক রাউটারের একটা জাল তৈরি করা আছে, ফুল মেশ তৈরি করা আছে, তাদের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন রাউটারের মধ্যে দিয়ে পাথটা গেছে সেটা বলে দেওয়া হলো এবং সেটা কোথায় বলে দেওয়া হলো, এইখানে, রাইট? মানে মোদ্দা কথা, প্যাকেটটা যখন নামলো, এর হাত ধরে প্যাকেটটা যখন এমপিএলএস ডোমেনটার ভিতর নামলো, সেই সময় প্যাকেটটার গায়ে লিখে দেওয়া হলো যে দেখো, দিস প্যাকেট শুড বি পাসিং থ্রু দিস নোড and this is called source routing, right? এই সোর্স রাউটিং এরই একটা মডিফাইড রূপ হচ্ছে সেগমেন্ট রাউটিং। এবারে আজকে এই যে সোর্স রাউটিং বা সেগমেন্ট রাউটিং যখন রোল প্লে করছে, তখন অ্যাকচুয়াল সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে এটাই যে ইন্টারমিডিয়েট নোডেদের কিন্তু আর কিছু ভাবতেই হয় না যে এটাকে আমি কোথায় পাঠাবো, রাইট? আদারওয়াইজ ইন্টারমিডিয়েট নোডকে কিন্তু একটু হলেও ভাবতে হয়। যখন সোর্স রুট ব্যাপারটা আমরা ইউজ করি না, বা সেগমেন্ট রুট বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এসব যখন আমরা ইউজ করি না, তখন যে ইন্টারমিডিয়েট যে নোডস গুলো থাকে তাতে যখন প্যাকেট গুলো গিয়ে পৌঁছায়, তখন তাদের একটু ভাবনা চিন্তা করতে হয় কি না কোন ডেস্টিনেশনে পাঠাবো, কোন ডেস্টিনেশনটা, কারণ অ্যাকচুয়ালি ও যেতে চায় ওই দিকে, তাহলে ওই দিকে যেতে গেলে আমার রেসপেক্টে নেক্সট হপটা কি আছে, হেন আছে তেন আছে, এসব খুঁজে বের করতে হবে। এমপিএলএস যখন থেকে এসেছে তখন থেকে আমরা দেখতে পেয়েছি যে এই সমস্যাটাকে কিন্তু ধীরে ধীরে কমানো হয়েছে, রাইট? কেন কমানো গেছে? বিকজ এমপিএলএস এর ওই লেভেলগুলোর ভেতরে আমরা যখন সোর্স রুট বা সেগমেন্ট রুট যখন আমরা করছি, তখন যেরকম আমরা বলে দিতে পারি যে কোন কোন নোডস এর ভিতর দিয়ে যাবে, ঠিক সেরকমই এমপিএলএস লেভেল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটাও বলতে পারি যে what kind of BGP policy, what kind of BGP treatment this particular packet will receive, right? তো এই কারণেই কিন্তু আজকে এই যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনটাকে আমরা বিজিপি ফ্রি ব্যাকবোন করতে পেরেছি এই কারণে, বিকজ একটা পিই বিজিপি, কারণ আমাদের বিজিপি রাউটার তাহলে সেক্ষেত্রে এই পিই হচ্ছে আর এই পিই হচ্ছে। এবারে একজন পিই আরেকজন পিইর কাছে যখন কোনো একটা পার্টিকুলার প্যাকেটকে ঠেলে দিচ্ছে, তখন তার ভিতরে সে লিখে দিতে পারছে, দেখো, দিস প্যাকেট ইজ টু গেট দিস টাইপ অফ ট্রিটমেন্ট, যেটা কিন্তু এর আগে পসিবল হচ্ছিল না। যখন পুরোটাই এখানে বিজিপি রাউটার্স রাখতে হচ্ছিল, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা রাউটারে ওই প্যাকেটটা কি ধরনের বিজিপি পলিসি, বিজিপির কি ধরনের রাউটিং পলিসি ওই প্যাকেটটার জন্য ওয়েট করে আছে, সেটা আমাদের কিন্তু লিখে দিতে হতো প্রত্যেকটা রাউটারে। সেই জিনিসটা কিন্তু আর দরকার পড়ছে না, এখানে একটা লেভেলের ভিতর লিখে দিয়ে প্যাকেটটাকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, রাইট? তার ফলে মধ্যখানের যে রাউটার্স যারা রয়েছে তাদের ওভারহেডসটা কিন্তু অনেকটা কমে গেছে, রাইট? ইনফ্যাক্ট এমপিএলএস এর প্রতিটা অ্যাপ্রোচ সেটা আজকে এমপিএলএস রাউটিং হোক বা ভিপিএন হোক বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হোক বা কিউএস হোক বা পরবর্তী ক্ষেত্রে ওর হাত ধরে যে সেগমেন্ট রাউটিং এসছে, ইন অল দিস কেসেস আপনারা একটা মানে ট্রেন্ড কিন্তু খেয়াল করবেন, সেটা হচ্ছে মধ্যখানের যারা ট্রানজিট তাদের ওপর থেকে চাপ কমানো, রাইট? তাদের ওপর থেকে চাপ কমানো এবং তাদেরকে রাদার
একটা কি বলবো, মানে তাদের কন্ট্রোলটা অনেকটাই যেন এজে চলে গেছে। যে আজকে এই পার্টিকুলার যে রাউটারটা বা মধ্যিখানে যারা রয়েছে, মানে ট্রানজিট রাউটার যারা রয়েছে, তাদের খুব কিছু ভাবনা চিন্তা করানো হচ্ছে না, রাইট? এমপিএলএস আসার আগে অব্দি কিন্তু এই ট্রানজিট রাউটারদেরকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হতো। প্রথমত ভাবনা চিন্তা করতে হতো যে আজকে ও যে ডেস্টিনেশনটায় যেতে চাইছে সেই ডেস্টিনেশনে পাঠাতে গেলে আমার নেক্সট হপটা কি সেটা ভাবতে হতো। তারপরে আমার কোন পোর্ট দিয়ে ওদেরকে ফরওয়ার্ড করব সেটা ভাবতে হতো। সেই ভাবনা থেকে ওরা মুক্তি পেল। দ্বিতীয়ত হচ্ছে ওদের এটা ভাবতে হতো যে আজকে কি ধরনের বিজেপি পলিসিস এই পার্টিকুলার প্যাকেটটার উপরে অ্যাপ্লাইড হবে, রাইট? কি কি পাথ অ্যাট্রিবিউট আমি ওর সাথে অ্যাড করতে পারি, কি কি পাথ অ্যাট্রিবিউট ওর সাথে অ্যাড করতে পারি না আমার দিক থেকে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ওর উপর থেকে কমিয়ে দেওয়া হলো, রাইট? তাতে দুটো সুবিধা হলো। সুবিধাগুলো কি হলো না, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলটা কিন্তু এক্সাক্ট কন্ট্রোল অফ দ্য প্যাকেট মুভমেন্ট সেটা কিন্তু অনেকটাই উঠে এসছে বিটুইন দ্য টু এজেস, মানে এখানে আর এখানে। মধ্যিখানেটা শুধু যন্ত্রের মতন কাজ করে যাচ্ছে, ওই যে ট্রানজিট, ওরা শুধু ট্রানজিটই করে যাচ্ছে, আর কিন্তু ওদের ভাবনা চিন্তার লেভেল খুব একটা নেই, রাইট? এইটা কিন্তু একটা মস্ত বড় সুবিধা। তার মানে কন্ট্রোলটা চলে গেল এজে। এবার কন্ট্রোলটা যদি এজে চলে যায় তাহলে আমার যে কোর যেটা রয়েছে, দ্য কোর ক্যান বি মেড ভেরি ফাস্ট, তার পারফরমেন্সটাকে ইনক্রিজ করে দেওয়া যায়, বিকজ কোরকে আর কোনো কিছু ভাবতে হচ্ছে না, তাকে কি করে ফরওয়ার্ডিং করব সেটাও ভাবতে হচ্ছে না, তা কোন নেক্সট হপে পাঠাবো সেটাও ভাবতে হচ্ছে না, তাকে এটা কি ধরনের বিজেপি পলিসি, বিজেপি ট্রিটমেন্ট রিসিভ করবে সেটাও ভাবতে হচ্ছে না, রাইট? তো এতে সুবিধাটা কি হচ্ছে, সুবিধা যেটা সেটা হচ্ছে যে আমার যে কোর রিজিয়ন যেটা রয়েছে, মানে ট্রানজিট রাউটার্স গুলো কিন্তু একটা প্রচন্ড পারফরমেন্স গেইন করছে, রাইট? এবং যেহেতু কন্ট্রোলটা দুটো সাইডে ধরা রয়েছে সেই জন্য ইট ক্যান অলসো এনশিওর ইউ সার্টেন কাইন্ড অফ অ্যাকিউরেসি, রাইট? কারণ মধ্যিখানের রাউটার্স গুলোর যদি কোনোভাবে ডিসিশন মেকিং এর কোনো পাওয়ার থাকতো তাহলে একটা সমস্যা আসতে পারতো। ধরে নেওয়া যাক মধ্যিখানের কোনো রাউটার হয়তো কম্প্রোমাইজড হয়ে গেছে, তো ইন দ্যাট কেস, কম্প্রোমাইজ মানে হয়তো হ্যাকড হয়ে গেছে, তো ইন দ্যাট কেস হয়তো তাকে কোনোভাবে ম্যানিপুলেট করা গেল। কিন্তু আজকে যেহেতু আমার কন্ট্রোলটা ফরওয়ার্ডিং মেকানিজমের যে কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স, সেই পুরোটাই যেহেতু প্রায় অলমোস্ট এজ গুলোতে চলে গেছে, তাহলে কিন্তু আমার এই ফরওয়ার্ডিং ইন্টেলিজেন্সটা কোনোভাবে কম্প্রোমাইজড হওয়ার চান্সটাও কমে আসে, রাইট? সো ইট ক্যান অলসো এনশিওর আস উইথ সার্টেন কাইন্ড অফ অ্যাকিউরেসি, এবং অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্স তো অবভিয়াসলি বেটার হবে। একটা লোককে ভেবে চিন্তে কাজ করতে হতো, সে লোকটাকে তারপর দেখা গেল যে ওকে কিছু আর ভাবনা চিন্তা করতে হচ্ছে না, ওকে শুধু জাস্ট কাজ করে যেতে হচ্ছে, তাহলে অবভিয়াসলি ওর তো কাজটা তাড়াতাড়ি হবে। ভেবে চিন্তে কাজ করতে গেলে কাজটাও দেরি হবে, তাহলে কাজটা তাড়াতাড়ি, রাইট? সো এনিওয়ে আমরা আমাদের ভিআরএফ এর জায়গাতে ফেরত আসি। এই অবধি যা যা বললাম সেটা কি মোটামুটি বোঝা গেছে সকলের, যে এমপিএলএস এর অ্যাকচুয়ালি সুবিধাগুলো আমরা কি কি পেয়েছি? জি, বোঝা গেছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা ভিআরএফ এর জায়গাটাতে এবার চলে আসি। ভিআরএফটাকে আমরা এবার একটু কাটাছেড়া করি। তাহলে ভিআরএফ আমরা জানলাম অনেকদিন আগে থেকেই কনসেপ্টটা ছিল, যেখানে আমার কাস্টমার স্পেসিফিক আমরা রাউটিং টেবিল তৈরি করতাম, বা মোদ্দা কথা হচ্ছে দ্যাট ইজ আ সেপারেট রাউটিং টেবিল দেন মাই গ্লোবাল রাউটিং টেবিল। এবার মানে রাদার বলা যেতে পারে আমার গ্লোবাল রাউটিং টেবিলের কিছু সাবসেট হিসেবে যে টেবিলস গুলোকে আমরা ইউজ করি সেইগুলোকে আমরা বলছি ভিআরএফ। এবার ভিআরএফ গুলোর যা স্পেশালিটি থাকে সেগুলো হচ্ছে ভিআরএফ গুলোর প্রথমত একটা নাম হয়, রাইট? প্রথমত হচ্ছে ভিআরএফ গুলো কি জাতীয় জিনিস। ভিআরএফ গুলো কিছুই না, দিজ আর অল রাউটিং ইনস্ট্যান্সেস, বা দিজ আর অল রাউটিং টেবলস। সোজা কথা, দিজ আর অল রাউটিং টেবলস। যে রাউটিং টেবলস গুলো কিন্তু দে আর অল সাবসেটস অফ দ্য মেইন রাউটিং টেবল, যেটা কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছিলাম। কালকে বা পরশু দিনও আমি যখন দেখিয়েছিলাম যে ভিআরএফ টেবিল গুলোকে, তখন দেখতে পেয়েছিলাম জুনিপার কিন্তু খুব সুন্দরভাবে দেখায় যে আজকে ধরা যাক এবিসি হয়তো একটা কাস্টমার,
তাহলে abc.inet.0, inet.0টা হচ্ছে ওর মেইন গ্লোবাল রাউটিং টেবিল, রাইট? মেইন যে রাউটিং টেবিলটা, তো সেই মেইন রাউটিং টেবিলের যে একটা সাবসেট হিসেবে ওটা তৈরি হয়েছে, বা মেইন রাউটিং টেবিলেরই একটা চাইল্ড হিসেবে যেটা তৈরি হয়েছে, সেটা জুনিপার খুব সুন্দরভাবে আমাদের দেখিয়ে দেয়। সিসকো কিন্তু অ্যাকচুয়ালি তাই মেনটেন করে, আমাদেরকে বাইরে দেখায় না। তো ফার্স্ট অফ অল হলো ভিআরএফ জিনিসটা হলো এইটা, ইট ইজ নাথিং বাট আ রাউটিং টেবিল। সেকেন্ড, প্রত্যেকটা ভিআরএফ এর একটা নাম থাকে, এটা সিসকো হোক, জুনিপার হোক, যে কোনো ব্র্যান্ড হোক, তাদের একটা নাম দিতে হয়, যে নামটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ভিআরএফ এর পারপাসটা কি সেটা আমরা আইডেন্টিফাই করি। ইন মোস্ট অফ দ্য কেসেস যেহেতু ভিআরএফটাকে কাস্টমারের জন্য ইউজ করা, সেজন্য কাস্টমারের নাম দিয়ে ভিআরএফটা থাকে। তারপরে যে কোনো ভিআরএফ এর একটা রুট ডিস্টিংগুইশার ভ্যালু থাকে, রাইট? এই রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা কি? প্রথমত হচ্ছে রুট ডিস্টিংগুইশার ভ্যালু একটা মানে তাকে মেনশন করার একটা ইয়ে থাকে, মানে স্টাইল থাকে, যে স্টাইলটাকে আমরা বলি যে অটোনোমাস সিস্টেম কোলন একটা কোনো নাম্বার, রাইট? অটোনোমাস সিস্টেম নাম্বারটা দিতেই হবে অবভিয়াসলি, এবং তারপর কোলন দিয়ে নিজেদের একটা খেয়াল খুশি মতন নাম্বার, যেটা আমার মনে রাখতে সুবিধা হবে, এরকম একটা নাম্বার। এখন এই আরডিটা বা রুট ডিস্টিংগুইশারটা কি করে? আমি বলেছিলাম যে রুট ডিস্টিংগুইশার কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিআরএফ এর প্রকৃত পরিচয়, রাইট? কারণ আমাদের কাছে, আমরা হিউম্যান বিইংস, আমরা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি ভাবে ইনফরমেশন টেকনোলজির যে মানে ইয়েগুলো, মানে এন্টিটিস গুলো থাকে, সেগুলোকে আমরা অনেক ইউজার ফ্রেন্ডলি নাম দিয়ে আমরা অ্যাড্রেস করি, রাইট? যেরকম ধরা যাক আজকে আমাদের যখন আমরা কোনো কম্পিউটারে আমরা বসছি, আমরা হয়তো সবাই একটা অফিসেই কাজ করি, তো ডিফারেন্ট মানে টাইমিং আছে আমাদের। আমি যখন গিয়ে বসছি একটা মেশিনে, তখন আমি আমার ইউজার হিসেবে লগ ইন করছি। মনি ভাই যখন বসছে, মনি ভাই তার ইউজার হিসেবে লগ ইন করছে, আরিফ ভাই তার ইউজার হিসেবে লগ ইন করছে, মাসুম তার ইউজার হিসেবে, ঠিক আছে, এইরকম ভাবে। এবার যদিও আমরা ইউজার গুলোকে ইউজার নেম দিয়ে আইডেন্টিফাই করি, কিন্তু আমরা জানি প্রত্যেকটা ইউজারের ইউজার আইডি আছে, ঠিক আছে? আজকে উইন্ডোজের তো ইনফ্যাক্ট যতদূর আমি জানি যে ডেটাবেসটাকে দেখতে দেয় না, লিনাক্স দেখতে দেয়। /etc ইউজার্স আছে, /etc passwd আছে, এই যে ফাইলস গুলো, তাতে আমরা কি দেখতে পাই? আমরা কিন্তু ইউজার আইডি দেখতে পাই, ইউজার নেম অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার আইডি, রাইট? এই যে ইউজার আইডিটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইউজারের পরিচয়। ওই দেবাশিস নামটা শুধু ওই জাস্ট আমার জন্য, কিন্তু লিনাক্স আমাকে মনে রাখছে বা উইন্ডোজ আমাকে মনে রাখছে কিন্তু একটা ইউনিক নাম্বার দিয়ে। ঠিক সেরকমই এখানেও ভিআরএফ এর পরিচিতিটা আমাদের দিক থেকে একটা জাস্ট নেম, কিন্তু আমার যে ডিভাইসটা যার মধ্যে ভিআরএফ তৈরি করা হলো, তার মধ্যে কিন্তু তার একটা নিউমেরিক্যাল আইডেন্টিফিকেশন অতি অবশ্যই দরকার, এবং সেটাই হচ্ছে রুট ডিস্টিংগুইশন। এবার এই যে রুট ডিস্টিংগুইশারটা, এটা দিয়ে ভিআরএফ কে তো আমরা আইডেন্টিফাই করলাম, কিন্তু আইডেন্টিফাই করে লাভটা কি হলো? এবার আমি আবার আমাদের ওই ধরা যাক যে ইউজারের এক্সাম্পলটা দিয়েছিলাম, সেখানে আমি গেলাম যে আমি, আরিফ ভাই, মনি ভাই, লানিন ভাই, আমরা সবাই চারজনে একটা অফিসে কাজ করছি। এবার আমরা যে যখন বসি, আমাদের একটাই মেশিন আছে, যে যখন বসি তখন আমরা আমাদের ইউজার দিয়ে লগ ইন করি। এবার ধরা যাক আমরা চারজনই একই নামের ফাইল ইউজ করেছি, আমাদের চারজনেরই একই নামের ফাইল আছে, বাংলাদেশ নামে চারজনেরই একটা করে ফাইল আছে। এবারে আমি যখন আমার বাংলাদেশ ফাইলটাকে খুলছি, সেই সময় কিন্তু উইন্ডোজ খেয়াল রাখছে যে দেবাশিস ইউজারটার যে বাংলাদেশ ফাইলটা, আরিফ ভাই যখন খুলছে তখন আরিফ বলে যে ইউজারটা, তার যে বাংলাদেশ ফাইলটা। এখানেও ব্যাপারটা তাই, কাস্টমারদের যে নেটওয়ার্ক নাম্বারস, অ্যাকচুয়ালি এই ভিআরএফ গুলো তো কাস্টমার নেটওয়ার্কটাকে আইডেন্টিফাই করে। এবার কাস্টমারদের যে নেটওয়ার্কস গুলো থাকে, সেই নেটওয়ার্ক নাম্বারস গুলো কিন্তু ওভারল্যাপিং নেটওয়ার্ক নাম্বারস হতেই পারে, বিকজ আজকে এবিসি কাস্টমারটা জানা সম্ভব না XYZ কাস্টমারটা কি কি নেটওয়ার্ক ফেলছে, বিকজ
আজকে সেটা ওর জানার কথাও না, বিকজ ও তো সার্ভিস প্রোভাইডার নয়, ও তো এমনি একটা কাস্টমার কোম্পানি, রাইট? এবারে আজকে যদি ভিআরএফ এর কনসেপ্টটা যদি না থাকতো, ঠিক যেরকম আজকে যদি আমাদের ইউজারের কনসেপ্টটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমাদের চারজনকে অফিসের যে কর্তৃপক্ষ সে আমাকে হয়তো বলে দিল যে আপনি এই নামে ফাইল বানাবেন, লানিন ভাইকে বললো আপনি ওই নামে ফাইল বানাবেন, আরিফ ভাইকে বললো ওইভাবে, মনি ভাইকে বললো ওইভাবে। ঠিক আছে, মানে প্রত্যেকের নাম আলাদা আলাদা রাখতে হতো, একই নামের বাংলাদেশ নামে কিন্তু ফাইল সবাই রাখতে পারতাম না, অ্যাটলিস্ট বাংলাদেশ 1 2 3 4 করে হয়তো আমাদের রাখতে হতো, রাইট? তো ঠিক সেই সমস্যাটা এখানেও হতো যে আজকে যদি ভিআরএফ এর কনসেপ্টটা যদি না থাকতো, তাহলে কিন্তু সার্ভিস প্রোভাইডার যে মানে নেটওয়ার্কস গুলো প্রোভাইড করতো টু দা কাস্টমার্স, সেগুলো সার্ভিস প্রোভাইডারকে অনেক ভেবে চিন্তে প্রোভাইড করতে হতো, যে আমি যে নেটওয়ার্কটা একজনকে দিয়েছি আমি আবার সেই নেটওয়ার্কটা আরেকজনকে দিয়ে দিচ্ছি না তো। এবং এর ফলে যেটা হতো সেটা হচ্ছে যে ক্রমশ এটার ফলে যেটা হয়েছিল যে যত কাস্টমার্স বেড়ে যাচ্ছে তত কিন্তু আমার IPv4 নেটওয়ার্কস কমে আসছে, রাইট? IPv6 আজকের দিনে কমার কোনো সম্ভাবনা নেই, বিকজ IPv6 এর যে স্পেকট্রামটা সেটা হিউজ, কিন্তু হয়তো অনেক অনেক দূর ভবিষ্যতে একদিন একটা সময় আসবে যখন আবার IPv6 ও কমে আসবে, রাইট? যখন আইওটি মানে ইন্টারনেট অফ থিংস এই ব্যাপারগুলো অত্যন্ত বেশি এসে, মানে যেখানে হয়তো একটা মানুষকেও হয়তো একটা ভবিষ্যতে হয়তো এমন একটা দিন আসবে যে কোনো একটা মানুষ তার হয়তো একটা আইপি অ্যাড্রেস আছে। আজকে যেরকম আমরা জানি যে আমাদের প্রত্যেকের একটা নাম্বার আছে ঠিকই, যেরকম আমাদের ভারতবর্ষে যেরকম আধার কার্ড, আমার যে আধার নাম্বারটা সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারত সরকারের কাছে আমার যে পরিচিতিটা, কারণ এই আধারের সাথে আমার সবকিছু টাই আপ হয়ে থাকছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার প্যান নাম্বার যেটা, আমার ভোটার আইডি, তারপরে আমার পাসপোর্ট, এগুলো সব কিন্তু আধারের সাথে টাই আপ হয়ে থাকছে। সো আধার হচ্ছে আমার মেইন আইডেন্টিটি। কিন্তু একটা দিন হয়তো এমন অবস্থা এসে যাবে যখন হয়তো প্রত্যেকটা মানুষকে হয়তো আইডেন্টিফাই করা হচ্ছে অ্যাডিশনালি একটা আইপি অ্যাড্রেস দিয়েও, কারণ মানুষটা সবসময় অনলাইন থাকছে, সে যে গ্যাজেটস গুলো ইউজ করছে, আইওটি আসার ফলে যেটা হয়েছে, সে যে গ্যাজেটস গুলো ইউজ করছে, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে, স্মার্ট গ্লাস থেকে শুরু করে, স্মার্ট ড্রেসও কিন্তু স্মার্ট হয়, আমি এটা জানি, কিছু আর্টিকেলে পড়েছিলাম যে ড্রেসও স্মার্ট, মানে যে ড্রেসটা অটোমেটিক হয়তো টেম্পারেচার কন্ট্রোল করছে অ্যাকর্ডিং টু দ্য ক্লাইমেট। তো এইরকম জিনিসগুলো যখন এসে যাবে তখন দেখা যাবে যে হয়তো IPv6 অ্যাড্রেসও কমে আসছে। তো এইবারে এইরকম সিচুয়েশনে কিন্তু তখন খুব আঁটোসাঁটো ভাবে আমি আইপি কাকে কি দেবো এটা খুব মাথায় রাখতে হবে। এই জায়গাটার কিন্তু অনেকটা রিলিফ রিগার্ডিং IPv4 সার্ভিস প্রোভাইডাররা পেয়েছে ভিআরএফ চলে আসা, বিকজ ভিআরএফ এর এই যে রুট ডিস্টিংগুইশার ব্যাপারটা, এইটা দিয়েই কিন্তু নেটওয়ার্কস গুলোকে ডিফারেন্সিয়েট করা যায়, নট বাই ভিআরএফ নেমস, রাইট? তার মানে আজকে আমি কিন্তু দরকার পড়লে এখানে একটা 192.168.1.0 যেরকম রেখেছি, এখানেও 192.168.1.0 রাখতে পারতাম, কিচ্ছু অসুবিধা হতো না, রাইট? এবার এই দুটো কেন সেম 192.168.1.0 বোঝাবে না এই কারণে, বিকজ এই 192.168.1.0 টাকে আইডেন্টিফাই করা হবে বাই ইটস রুট ডিস্টিংগুইশার নাম্বার 345:13, এইটাকে আইডেন্টিফাই করা হবে বাই ইটস রুট ডিস্টিংগুইশার নাম্বার 345:23, রাইট? তো এই ভিআরএফ এবং তার যে রুট ডিস্টিংগুইশার সেইটা আসাতে কিন্তু আজকে IPv4 মানে যে নেটওয়ার্কস এর যে এক্সজশন এন্ড ডিপ্লিশন, এটা কিন্তু অনেকটা চেক করা গেছে, রাইট? ঠিক যেরকম আমরা এতগুলো ফাইল নেম তৈরি করার বদলে একটাই ফাইল নেম তৈরি করতে পারছি যখন আমরা সেম ইউজার হিসেবে কাজ করছি, রাইট? তাহলে ভিআরএফ এর রুট ডিস্টিংগুইশারের কাজটা হচ্ছে এটাই যে বিটুইন দ্য সাইটস যে নেটওয়ার্কস গুলো তাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য রুট ডিস্টিংগুইশারটা ইউজ হয়। সো রুট ডিস্টিংগুইশার নামটাই বোঝা যাচ্ছে, ডিস্টিংগুইশার ইজ নাথিং বাট আ ডিফারেন্সিয়েটর, রাইট? আজকে এই চারটে সাইটেই, মানে এবিসির সাইট 1, এবিসির সাইট 2, বা আমি এবিসি নাই ধরলাম, অ্যাটলিস্ট দুটো কোম্পানিরই কিন্তু দুটো সাইটে
সেম নেটওয়ার্কস রাখা যেত, মানে এবিসিও 192.168.1.0 ইউজ করতে পারতো, XYZ ও 192.168.1.0 ইউজ করতে পারতো, এবিসিও 192.168.2.0 ইউজ করতে পারতো, XYZ ও সেটা পারতো, রাইট? তার কারণটা হচ্ছে এটাই যে আজকে ওদের প্রত্যেকের এই যে নেটওয়ার্কস গুলো ওরা সেম নেটওয়ার্কস ইউজ করছে, বাট বিটুইন দ্য সাইটস নেটওয়ার্কস গুলোকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করা হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার রুট ডিস্টিংগুইশার, রাইট? এবারে তাহলে রুট টার্গেট এক্সপোর্ট আর ইম্পোর্ট ভ্যালুটা কি? রুট টার্গেট এক্সপোর্ট ইম্পোর্ট ভ্যালুটা হচ্ছে এবার রুটস গুলো যখন মুভ করবে ফ্রম ওয়ান ভিআরএফ টু অ্যানাদার, তখন রুট টার্গেট এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজ আসছে। কি কাজ না, একটা ভিআরএফ এর থেকে রুটকে যখন আমরা আরেকটা ভিআরএফ এর দিকে ঠেলে দেব, তখন তাকে একটা রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু দিয়ে পাঠাবো, যে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা হচ্ছে ঠিক উল্টো দিকের যে ভিআরএফ তার রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু, রাইট? এবার উল্টো দিকে যখন ও গিয়ে পৌঁছাবে, ও দেখবে যে আমার যে ভিআরএফ, সেই ভিআরএফ এর যে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু, সেই ইম্পোর্ট ভ্যালুটা নিয়েই কিন্তু এই রুটস গুলো এসেছে। তাহলে চলো এর ভিতরে আমরা এই ভিআরএফ এর ভিতরে আমরা এই রুটস গুলোকে ঢুকিয়ে নিই। তার মানে রুট টার্গেটস এই ব্যাপারটা কিন্তু কাজ করছে when the roots are forwarded between VRFs। তাহলে রুট ডিস্টিংগুইশারের কাজটা কি? রুট ডিস্টিংগুইশারের কাজ হচ্ছে টু ডিফারেন্সিয়েট দ্য রুটস লোকালি as long as they stay inside their own VRFs। যতক্ষণ তারা তাদের ভিআরএফ এর ভিতরে বসে আছে ততক্ষণ তাদেরকে ডিফারেন্সিয়েট করে রাখার জন্য রুট ডিস্টিংগুইশার। আর যখন তারা মুভ করছে ফ্রম ওয়ান ভিআরএফ টু আনাদার, সেই সময় যেই প্রপার্টিটার দ্বারা এটা পসিবল হয় সেটা হচ্ছে রুট টার্গেট প্রপার্টি। এবং কিভাবে না, যে একদিক থেকে যখন কিছুকে পাঠানো হচ্ছে তাকে এমন একটা রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু দিয়ে পাঠানো হয়, যেই রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা উল্টো দিকের যে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু তার সাথে ম্যাচ করে, রাইট? তো এইভাবে রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালুটা ইউজ হয়েছে, রাইট? আচ্ছা, রুট ডিস্টিংগুইশার এবং রুট টার্গেট এক্সপোর্ট ইম্পোর্ট বলতে যা বোঝালাম সেগুলো কি এখন ক্লিয়ার? কেউ একজন বলুন। জি, এখন ক্লিয়ার, বিষয়গুলো এখন বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড। এবারে আমরা আমাদের টোপোলজিটাতে চলে আসছি। দাদা, ভিআরএফ নিয়ে আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা সার্ভিস প্রোভাইডারে আমাদের যে সিনারিটা হয় সেই সিনারিটা হচ্ছে এরকম, আমার কুরে হয়তো আমার 3-4টা সার্ভিস থাকে, যেমন ইন্টারনেট, তারপরে থাকে ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে আমার আইএক্স মানে ইন্টারনাল যে রাউট গুলো এটার জন্য। তো এই 3-4টা রাউটারের অ্যাবসেন্সে আমি যেন একটা রাউটার দিয়ে কাজ করতে পারি, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভিআরএফটা আমরা ডেভেলপ করি। তো এখন আমার ঝামেলাটা মনে হয়, যেটা আমি যদিও কাজ করি নাই সেজন্যই আমার এই প্রশ্নগুলো আসছে। তো এখন আমি যখন ভিআরএফ এর মধ্যে ইন্টারফেস গুলো অ্যাড করি, আমার তো ফিজিক্যাল ইন্টারফেস থাকে একটাই। তো ওই ফিজিক্যাল ইন্টারফেসটা আমি মানে কোন ভিআরএফ এ অ্যাড করব তাহলে? কারণ আমার তো ফিজিক্যাল ইন্টারফেস একটা ইন্টারফেস লেনের জন্য, আমার ক্লায়েন্ট কানেক্টেড একটা ইন্টারফেস থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কথা হচ্ছে যে যদি ভিআরএফ গুলো ইউজ হয় ফর স্পেসিফিক সার্ভিসেস, রাইট? আমরা এখানে ভিআরএফ গুলোকে দেখছি ফর স্পেসিফিক কাস্টমার্স। এবারে আপনার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট আপনি বলছেন সেটাও খুব সুন্দর রিকোয়ারমেন্ট, যেখানে দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার কাস্টমার, তার রেসপেক্ট মানে সেই কাস্টমারের মধ্যেই অনেকগুলো ভিআরএফ রয়েছে। কেন না, অ্যাকচুয়ালি ভিআরএফ গুলো আইডেন্টিফাই করছে না সার্ভিসেস। কোনো একটা ভিআরএফ দিয়ে ডাউনলোড নামবে, কোনো একটা ভিআরএফ দিয়ে ভিডিও আসবে, কোনো একটা ভিআরএফ দিয়ে অডিও আসবে, এইরকম তো ব্যাপারটা। এক্স্যাক্টলি এরকম ব্যাপারটা। ব্যাপারটা মনে হয় এরকম না, আমি আর একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে যে আমাদের সার্ভিস প্রোভাইডারের একাধিক সার্ভিস থাকে, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এই সার্ভিস গুলার ব্যান্ডউইথ গুলো আমরা আলাদা আলাদা প্রোভাইড করি, আলাদা আলাদা সাব ইন্টারফেস করে প্রোভাইড করি। তো আমি যখন আলাদা আলাদাই সবকিছু প্রোভাইড করতেছি, আমার রাউটিং টেবিলটা আলাদা থাকে। আমরা যেটা করি মূলত সেটা হচ্ছে আমাদের রাউটার গুলো আলাদা থাকে, রাউটারই আলাদা। ওই রাউটার থেকে আমরা ক্লায়েন্ট ইন পর্যন্ত সাব ইন্টারফেস করে হোক যেভাবে হোক আমরা ট্রাফিকটা পাস করি।
হুম তো এখন ভিআরএফটা আমি সার্ভিস প্রোভাইডার আমরা যে কারণে করি সেটা হচ্ছে এই যে 3-4টা রাউটার নিলাম, এই হুম 3-4টা রাউটার না নিয়ে আমি একটু ভালো ক্যাপাসিটির একটা রাউটার নিলাম, যেখানে আমি হুম ভিআরএফ করে আমার রাউটিং টেবিলটা আলাদা করলাম। হুম আমরা এটা করি। তো এটা আচ্ছা করতে গেলে আমরা যে ভিআরএফটা করছি এখন ক্লায়েন্টের জন্য, পার ক্লায়েন্টের জন্য আমরা যখন ভিআরএফটা কল করছি, তখন হুম তো আমরা দেখছি যে আমাদের ইন্টারফেসটা অ্যাড করে দেওয়া লাগছে যে কোন ইন্টারফেসে আমার ভিআরএফ রাউটিংটা আসবে, হুম সেই ইন্টারফেসটা আমরা অ্যাড করে দিছি। কিন্তু হুম আমি আমার এই সিনারিতে যখন কাজটা করব, তখন তো আমার ফিজিক্যাল ইন্টারফেসই একটা, যে ইন্টারফেসের মধ্যে হয়তো আলাদা আলাদা সাব ইন্টারফেস আছে, ওই হুম সাব ইন্টারফেস গুলা আমি অ্যাড করব, নাকি হচ্ছে আমার ফিজিক্যাল যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটা সবগুলো বিআরএফ অ্যাড করে দেব? না 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 না। এটা মনে রাখতে হবে যে একটা ফিজিক্যাল ইন্টারফেস কিন্তু, বা ফিজিক্যাল ছেড়েই দিন, মানে একটা পার্টিকুলার ইন্টারফেস কিন্তু একটা ভিআরএফ এই পার্টিসিপেট করতে পারবে, রাইট? এইটা একটু মাথায় রাখতে হবে। বিকজ আজকে আমি যখন মাল্টিপল ভিআরএফ কে, মাল্টিপল ইন্টারফেস কে আমি যখন একটা ভিআরএফ এ যখন ঢোকাবো, রাইট, এবার সেটা তো আমি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, আমি করতে পারি সেটা, কিন্তু এখানে তো সেটা নয়। এখানে আমার সাব ইন্টারফেস করা রয়েছে, মানে আজকে আমি ধরে নিচ্ছি, ধরা যাক হয়তো এই যে জায়গাটা, এইটা হচ্ছে আপনাদের সার্ভিস প্রোভাইডার রাউটার, আর এটা হচ্ছে কাস্টমার। এবার কাস্টমার টু সার্ভিস প্রোভাইডার কিন্তু একটাই লিংক রয়েছে, তাই তো? এবার এই একটা লিংকের হ্যাঁ, ভিতরে, একটাই link। হ্যাঁ, এই একটা লিংকের ভিতর দিয়েই আপনারা ইউটিউব পাঠাচ্ছেন বা ফেসবুক পাঠাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এবার এদেরকে পাঠানোর জন্য আপনারা ভিআরএফ এ আলাদা আলাদা করে সেগ্রিগেট করছেন, এটাই তো ব্যাপার। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি এখানে তো সাব ইন্টারফেস রয়েছে, মানে সার্ভিস প্রোভাইডারের এন্ডে তো সাব ইন্টারফেস রয়েছে, তাহলে ওই সাব ইন্টারফেস গুলোকে কিন্তু ভিআরএফ এ ঢোকাতে হবে, রাইট? সেগুলোকে কিন্তু, মানে ওই যেটা মেইন ইন্টারফেস সেটাকে কিন্তু ভিআরএফ এ ঢোকানোর কোনো ব্যাপার নেই, সাব ইন্টারফেস গুলোকে ভিআরএফ এ ঢোকাতে হবে। ঠিক এই এন্ডেও কিন্তু তাই করতে হবে, সাব ইন্টারফেস গুলোকে ভিআরএফ এ ঢোকাতে হবে। বোঝা গেল? ও, আমার কি মানে এটা, ক্লায়েন্ট ইন্টার সাব ইন্টারফেস আবার বিআরএফ করতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না হলে কিন্তু আমার ক্লায়েন্ট, উল্টো হ্যাঁ দিকে না হ্যাঁ, হলে কিন্তু বোঝা যাবে না। উল্টো দিকে, ও আচ্ছা, মানে আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। না না না, আমি ভুল বললাম, সেটা সরি, এক্সট্রিমলি সরি। আমার মানে যেটা ক্লায়েন্ট এন্ড, যেটা ক্লায়েন্ট এন্ডে সাব ইন্টারফেস গুলো থাকবে, কারণ আপনি তো এখান থেকে সাব ইন্টারফেস তৈরি করে ক্লায়েন্টের সাথে কানেক্ট করছেন, তাহলে অবভিয়াসলি ক্লায়েন্টের এন্ডেও সাব ইন্টারফেস থাকতে হবে, তাই তো? কিন্তু হ্যাঁ, ভিআরএফটা শুধু আপনার এন্ডে থাকলেই হবে। ভিআরএফটা শুধু আপনার এন্ডে যে সাব ইন্টারফেস গুলো রয়েছে, সেই সাব ইন্টারফেস গুলোকে এক একটা ভিআরএফ এ ঢুকিয়ে দেবেন। যেরকম আমরা কালকে ওই যে করেছিলাম, যে ওই যে রাউটিং ইনস্ট্যান্স, সেট রাউটিং ইনস্ট্যান্স করে ভিআরএফ এর নাম দিয়ে ইনস্ট্যান্স টাইপ ভিআরএফ, তারপরে আমরা লিখেছিলাম যে মানে ওই পার্টিকুলার ভিআরএফ এর ভিতরে কোন ইন্টারফেস থাকছে। তা আপনি সেইখানে একটা ফিজিক্যাল ইন্টারফেসের নাম না দিয়ে আপনি একটা সাব ইন্টারফেসের নাম দেবেন। তেমনি আবার তো যখন আমি আরেকটা, হ্যাঁ, এই কাজটা যখন আমি করব, তাহলে তো আমার যেটা মনে হচ্ছে, আমার তো এই রুট ডিস্টিংগুইশন নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার তো ক্লায়েন্ট ইন্ডে এটা অথেন্টিকেট করতে হবে না। পরে কি এটা দেওয়া লাগবে তাহলে? আমার তো শুধু নেম দিলে হবে না? না, অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রুট ডিস্টিংগুইশারটা, রুট ডিস্টিংগুইশারটা, এবার একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে কথাটা আপনি ঠিকই বলেছেন, যে আজকে যখন আমি সাব ইন্টারফেস করছি, তখন তো অবভিয়াসলি সাব ইন্টারফেস গুলোর নেটওয়ার্ক নাম্বার আলাদা আলাদা থাকবেই। আমি তো সেম নাম্বারে আমি তো সাব ইন্টারফেস বানাতে পারি না। যেরকম আজকে ধরা যাক এখানে হয়তো আমি 4টে সাব ইন্টারফেস বানিয়েছি, F1/0.1.2.3.4 হয়তো বানিয়েছি। এবার ডেফিনেটলি আমি ওই সাব ইন্টারফেস গুলোকে একই নেটওয়ার্কে রাখবো না, রাইট? এবার আমি যখন সাব ইন্টারফেস গুলোকে যখন ভিআরএফ এর মধ্যে ঢোকাবো, তখন আপনার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি এখানে রুট ডিস্টিংগুইশারের কি আদৌ কোনো দরকার আছে? হ্যাঁ, এটা ঠিক, রেশনালি দরকার নেই, কারণ যেহেতু আমার সাব ইন্টারফেস গুলো আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে রয়েছে, সুতরাং রেশনালি কিছু দরকার নেই। কিন্তু কিছু কিছু সিনট্যাক্স থাকে যেগুলো আমাদের মেনে চলতেই হবে, রাইট?
তো এখানে ব্যাপারটা সেরকমই, যখন আমরা কোনো ভিআরএফ তৈরি করি তখন সেই ভিআরএফ এর একটা রুট ডিস্টিংগুইশার দিতে হয়, রাইট? একটা রুট ডিস্টিংগুইশার ওকে দিতে হয়, বা সেক্ষেত্রে আপনি দেখলেন যে জুনিপার হোক বা সিসকো হোক, ওরা কিন্তু সবাই ভিআরএফ এর একটা রুট ডিস্টিংগুইশার চাইবে। তো এটা আপনাকে দিতে হবে, কাজে লাগুক আর না লাগুক, নো ইস্যুজ অন দ্যাট। ইনফ্যাক্ট আমার এই যে টোপোলজিটা, আমার টোপোলজিটাতেও তো প্রত্যেকটা নেটওয়ার্ক আলাদা আলাদা রয়েছে, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। সুতরাং আমি রুট ডিস্টিংগুইশন না দিলেও পারতাম, বিকজ নেটওয়ার্ক গুলোতে এমনিতেই আলাদা আলাদা হয়ে থাকবে। কিন্তু তাও আমি রুট ডিস্টিংগুইশার কেন দিলাম, তার কারণটা হচ্ছে এটাই যে একটা কোনো ভিআরএফ কে যখন আমরা তৈরি করি তখন তার রুট ডিস্টিংগুইশার দেওয়াটা ইজ আ ম্যান্ডেট, এটা ইজ পার্ট অফ দ্য মানে সিনট্যাক্স বলতে পারেন। যেরকম আজকে ধরা যাক ওএসপিএফ এ আমরা যেরকম যখন কনফিগার করি তখন সিসকোতে আমরা যেরকম ওয়াইল্ড কার্ড বিট দিচ্ছি, বা আজকে এই যে ব্যাপারটা যে ওএসপিএফ কে আমরা যখনই কনফিগার করছি তখনই আমরা একটা এরিয়া নাম্বারের কথাতে আসছি, যদিও আমরা হয়তো সবকটা রাউটারকে সেম এরিয়ার ভিতর রেখে দিলাম, আমরা মাল্টি এরিয়া করলামই না, বাট স্টিল আমার ওই সেম এরিয়া হলেও একটা এরিয়া নাম্বার দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওএসপিএফ এর সিনট্যাক্সটাকেই তৈরি করা হয়েছে ওইভাবে, রাইট? তো এখানেও ব্যাপারটা তাই যে ভিআরএফ এর সিনট্যাক্সটা সেটা তৈরি হয়েছে ওইভাবে, সুতরাং আমরা ওইটাকে বাদ দিতে পারি না, যে রুট ডিস্টিংগুইশারটাকে আমরা বাদ দিয়ে দেবো, ওইটা করতে পারি। এটা বুঝতে পারলেন তো ব্যাপারটা? জি, বুঝতে পারছি। তো আমি আমি যে টোপোলজিটা বললাম এই টোপোলজিটা আমি করব, আমি ডিজাইন করে আমি কনফিগার করব, তারপরে যদি আমার কোনো সমস্যা হয় সেটা ওই নেক্সট ক্লাসে তাহলে একটু আলোচনা করে দিলেই হবে। যদি সমস্যা হয়, আমার মনে হয় হবে না, আমি ক্লিয়ার। হ্যাঁ, না না, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। আরেকটা বিষয় যেটা আমার লাগবে সেটা হচ্ছে, আমরা তো কমিউনিটি নিয়ে কাজ করলাম, কমিউনিটি হ্যাঁ, বিজেপি যেটা কমিউনিটি হ্যাঁ, অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এই কমিউনিটিটা আমার আরেকটু বেশি দরকার, সেটা হচ্ছে যে আমরা সার্ভিস প্রোভাইডার থেকে আমরা কমিউনিটিটার ব্যবহারটা অনেক করি। হুম, এই কমিউনিটিটা আরেকটু একটা ল্যাব যদি করা যায়, যেমন হচ্ছে হ্যাঁ, দুইটা অবশ্যই, রাউটার নিয়ে, বেশি না দুইটা রাউটার নিয়ে জাস্ট বিজিপি করব। এই পাশ হ্যাঁ, থেকে আমি যে রাউটিং গুলো দিয়ে দিব, হুম, সেটা এরকম হইতে পারে, কোনো ডাইনামিক রাউটিং হইতে পারে। আমার হুম, একটা উপরে একটা আপলিঙ্ক থাকবে বা একটা আইএসজি লিঙ্ক থাকবে, ওই আইএসজি লিঙ্কের ডাইনামিক থ্রু থেকে আমি যে রাউট গুলো পাবো সেটা অটো একটা কমিউনিটি হয়ে যাবে, এবং আমার নিচে আমি একটা লিঙ্কে ধরাই দেবো, বা বিজিপিতে ওই কমিউনিটিটাই ধরাই দেবো, যেন ওই কমিউনিটি থেকে আমার আইপি গুলো পায়। এরকম একটা হ্যাঁ, ল্যাব দরকার আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, কমিউনিটি তো আমি করাবোই, কমিউনিটি আমি করাবোই, ও কারণ আচ্ছা, আমি ঠিক আছে, তাহলে আগে, ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। আগেই করিয়ে দেওয়াটা আমার উচিত ছিল, কারণ ওটা বিজেপির সাথে আসে। তো তো আমি অবশ্যই কমিউনিটি করাবো, কমিউনিটির সম্পর্কে আমি একটা আলাদা ল্যাব করাবোই, কারণ কমিউনিটি সম্পর্কে অনেক কিছু বলার আছে। কমিউনিটির যে চারটে ক্যাটেগরাইজেশন হতে পারে, যে আজকে আমার স্ট্যান্ডার্ড কমিউনিটি, এক্সটেন্ডেড কমিউনিটি, তারপরে ইউজার ডিফাইন্ড কমিউনিটি বা বিল্ট ইন কমিউনিটি, এই ফিচার্স গুলো আমাদের জানতেই হবে, কারণ এইগুলো না জানলে অ্যাকচুয়ালি সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কটা ইনকমপ্লিট রয়ে যায়। কারণ কমিউনিটি ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার, বিকজ ওই কিন্তু এমন একটা মানে ভ্যালু, একটা জিনিস ভেবে দেখুন, ও এমন একটা ভ্যালু যেই ভ্যালুটা কিন্তু বলে দিল যে একটা পার্টিকুলার বিজিপি রুট কি ধরনের ট্রিটমেন্ট রিসিভ করবে। একটা পার্টিকুলার বিজিপি রুট মানে একটা পি থেকে আরেকটা পি তে যখন ও গিয়ে পৌঁছেছে তখন তো ওটা একটা এমপি বিজিপি রুট, রাইট? তখনও তো অব্দি ওটা ওএসপিএফ রুট বা কিছু হয়নি, রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে হবে। কিন্তু যখন একটা এমপি বিজিপি রুট একটা পি থেকে আরেকটা পি তে এসে যখন পড়লো, তখন সেই এমপি বিজিপি রুটটা কি ধরনের ফরওয়ার্ডিং ট্রিটমেন্ট রিসিভ করবে সেটা কিন্তু ওই কমিউনিটি অ্যাট্রিবিউটটাই বলে দিয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কমিউনিটি অ্যাট্রিবিউটটাকে আমরা বিজিপির ওই যে নেটওয়ার্কটার সাথে পাঠাতে পেরেছি, রাইট? নেটওয়ার্কটার সাথে আমরা পাঠাতে পেরেছি। সাধারণত একটা পার্টিকুলার নেটওয়ার্ক কি ধরনের ট্রিটমেন্ট রিসিভ করবে সেইটা কিন্তু ডিসাইডেড হয় অ্যাট দ্য রাউটার, রাইট? কিন্তু এই ক্ষেত্রে কমিউনিটি অ্যাট্রিবিউট দেওয়া থাকলে পরে রাউটারকে আর অতটা চিন্তা করতে হয় না, রাউটার কিন্তু অ্যাকর্ডিং টু কমিউনিটি অ্যাট্রিবিউট ডিসাইড করে নেয় যে আজকে এই পার্টিকুলার রুটটা কি ধরনের ট্রিটমেন্ট রিসিভ করবে। তো যেই জন্য কমিউনিটি অ্যাট্রিবিউট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কমিউনিটি অ্যাট্রিবিউটটা আমি ডেফিনেটলি আমি একটা সেপারেট ক্লাস করাবোই, নেক্সট উইকেই করাবো আমি কমিউনিটি অ্যাট্রিবিউটটা। ইনফ্যাক্ট আমি ভাবছি ওই সোম মঙ্গলের মধ্যেই করিয়ে দেবো নেক্সট উইকে।
আগে ওটা করিয়ে তারপর নয় ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ ঢুকবো, কারণ হচ্ছে কমিউনিটি অ্যাট্রিবিউটটা বিজেপির এই এমপিএলএস ভিপিএন এর সাথে খুব বেশি রেলিভেন্ট। আচ্ছা, এই অব্দি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবারে এক মিনিট, আমাদের এই যে দুটো ভিপিএন টোপোলজি আমরা দেখেছি, এই দুটো ভিপিএন টোপোলজির ভিতরে কিছু ফাংশনাল ডিফারেন্স আমরা দেখতে পেয়েছি। একটা ভিপিএন টোপোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্টলি কাস্টমার্সরা তাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইটস আছে, এবং সেক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের কাজ হচ্ছে শুধু কাস্টমারদেরকে বিটুইন সাইট কমিউনিকেশন করা। মানে এবিসি কাস্টমারের যে দুটো সাইট তারা কমিউনিকেট করবে, এক্সওয়াইজেড কাস্টমারের যে দুটো সাইট তারা কমিউনিকেট করবে, রাইট? ওয়ারেস আরেকটা যেটা রয়েছে সেখানে যেটা আমরা দেখতে পেয়েছি, সেখানে একটা হাব এন্ড স্পোক ব্যাপার আমরা দেখতে পেয়েছি, যেখানে একই কাস্টমারের দুটো ব্র্যান্ড সাইট, তারা যদিও তাদের মধ্যে কোনো কমিউনিকেশন করতে চায়, তো দ্যাট ক্যান বি অনলি পারমিটেড বা দ্যাট ক্যান বি অনলি ডান প্রোভাইডেড তারা ওই একটা কোনো সেন্ট্রাল অফিস বা যেটাকে আমরা হাব বলছি, সেই হাবের থ্রু দিয়ে কমিউনিকেশনটা করে। আদারওয়াইজ বিটুইন দেমসেলভস ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনো কমিউনিকেশন তৈরি করতে পারবে না, রাইট? তো এবারে এই দুটো জিনিস যখন আমরা করেছি, তখন আগে আমরা এটাতেই আসি, প্রথমটাতে আসি। প্রথমটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবার এখানে কি কি ধরনের রাউটিং রয়েছে সেটা আমরা আলোচনা করব। এখানে যেটা রয়েছে, এখানে মানে বিটুইন মানে সার্ভিস প্রোভাইডার এন্ড দ্য কাস্টমার্স আমরা স্পেসিফিক ওএসপিএফ রেখেছি। এখানে ওএসপিএফ আছে, এখানে ওএসপিএফ আছে, এখানে ওএসপিএফ আছে, এখানে ওএসপিএফ আছে, আর ডিফারেন্ট এরিয়ার ওএসপিএফ আছে। এখানে ইন বিটুইন ওএসপিএফ আছে, আইজিপি কোডটা ওএসপিএফ সামলাচ্ছে, whereas পি টু পি কমিউনিকেশনটা করছে এমপি বিজিপি। এবারে এই যে ওএসপিএফ, এই ওএসপিএফ, এই ওএসপিএফ আর এই ওএসপিএফ, আর এই যে ওএসপিএফটা, এদের মধ্যে কিন্তু একটা বিরাট বড় ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? না, এইখানে যে ওএসপিএফটা রয়েছে, দ্যাট বিলংস টু দ্য গ্লোবাল রাউটিং টেবল, রাইট? এটা কিন্তু ট্র্যাডিশনাল ওএসপিএফ, যেটা প্রত্যেকটা রাউটারের যে গ্লোবাল রাউটিং টেবলটা তার সাথেই টাইড হয়ে রয়েছে। whereas এই যে ওএসপিএফ গুলো আমরা তৈরি করেছি, এগুলো কিন্তু ভিআরএফ স্পেসিফিক। এই ওএসপিএফটা কাজ করছে ফর ভিআরএফ এবিসি, এইটা কাজ করছে ফর ভিআরএফ এক্সওয়াইজেড। সিমিলারলি আদার এন্ডে এই ওএসপিএফটা কাজ করছে ফর ভিআরএফ এবিসি, আর এখানে এটা কাজ করছে ফর ভিআরএফ এক্সওয়াইজেড, রাইট? কাজে এই জিনিসটা আমাদের একটু বুঝে রাখতে হবে। সেকেন্ড কি, বিজিপি নেইবারহুড, যেটা এমপি বিজিপি নেইবারহুড, সেটা কিন্তু জাস্ট বিটুইন দ্য টু পিস। এরকম যদি আরো অনেকগুলো পি যদি থাকে, তাহলে তাদের পরস্পরের ভিতরে কিন্তু ইভেন আমার যদি এখানে 4টে পি যদি থাকে, তাহলে তাদের মধ্যে একটা ফুল মেশ নেইবারহুডই হবে, রাইট? কিন্তু ওই জাস্ট ওদের মধ্যখানে যারা পি রাউটার্স রয়েছে, তাদের মধ্যে কোনো বিজিপির গল্পই থাকছে, রাইট? এবারে আজকে যখন এখান থেকে কোনো রুটস যখন ফরওয়ার্ডেড হবে, আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে যে কাস্টমার সাইটস গুলো যেন সেম কোম্পানির কাস্টমার সাইটস গুলো যেন তাদের রুটস গুলোকে এক্সচেঞ্জ করতে পারে। মানে এবিসি কাস্টমারের সাইট 1 এর রুট যেন তার সাইট 2 তে যায়, এন্ড ভাইসি ভার্সা। সিমিলারলি এক্সওয়াইজেড কাস্টমারের সাইট 1 এর রুট যেন সাইট 2 তে যায়, এন্ড ভাইসি ভার্সা। এবার সেটা কিভাবে হবে? তাহলে রুটস গুলোকে তো ফরওয়ার্ড করতে হবে। তাহলে রুটস গুলোকে প্রথমে আগে এই যে কাস্টমার এবিসি, তার যে নিজস্ব রুটস গুলো, সেগুলো আগে এই ভিআরএফ এবিসি তে আসে। ভিআরএফ এবিসির ভিতরে আগে সেই রুটস গুলো পপুলেটেড হবে। তারপর সেই রুটস গুলো এই ভিআরএফ থেকে এমপি বিজিপির হাতে তুলে দেওয়া হয়, রাইট? তার মানে একটা রিডিস্ট্রিবিউশন হবে। কেন রিডিস্ট্রিবিউশন? তার কারণ হচ্ছে যে ওই ভিআরএফটার জন্য যে রাউটিং, সেটা তো করছিল ওএসপিএফ। তাহলে আপ টু দা ভিআরএফ ওরা কিন্তু ওএসপিএফ রুটস। এবার ওদেরকে এমপি বিজিপি ঢোকাতেই গেলে ওরা কিন্তু একটা রিডিস্ট্রিবিউশন প্রসেসের মধ্যে পড়বে।
এবার রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে ওদেরকে একটা পি থেকে আরেকটা পি তে সোজা পাঠিয়ে দেওয়া হলো, অবভিয়াসলি থ্রু দ্য ট্রানজিট এলএসআরস। কিন্তু ট্রানজিট এলএসআর ওদের নিয়ে আর বদার্ড নয়, তারা শুধু ওদেরকে ঠেলে দিয়েছে টু দ্য ডেস্টিনেশন পি রাউটার। ডেস্টিনেশন পি রাউটারে যখন ওরা পৌঁছালো তখন আগে দেখে নেওয়া হলো যে ওদের রুট টার্গেট যে এক্সপোর্ট ভ্যালুটা নিয়ে ওরা এসছে, যেটা একটা বিজিপি এক্সটেন্ডেড কমিউনিটি অ্যাট্রিবিউট হিসেবে এসছে, সেই অ্যাট্রিবিউটটা আমাদের রুটটা যে আমাদের কাছে যে ভিআরএফ গুলো রয়েছে তাদের কোন ভিআরএফ এর রুট টার্গেট ইম্পোর্টের সাথে মিলছে। তো দেখা গেল যে এবিসি ভিআরএফ এর যেটা রুট টার্গেট ইম্পোর্ট তার সাথে ওটা মিলছে। তাহলে এবার চলো এবিসি ভিআরএফ এর ভিতরে তাহলে এই রুটস গুলোকে আমরা ঢোকাবো। এবার এই ক্ষেত্রে আবার একটা রিডিস্ট্রিবিউশন হবে। তার কারণটা হচ্ছে এটাই যে ভিআরএফ মানে এদিকে যে ভিআরএফ এবিসিটা রয়েছে দ্যাট ইজ আন্ডার ওএসপিএফ রাউটিং। তার মানে এমপি বিজিপি থেকে আবার কিন্তু ওএসপিএফ এ এটা রিডিস্ট্রিবিউটেড হবে, রাইট? তার মানে যখন এখানে বেরিয়েছে তখন একটা ওএসপিএফ টু এমপি বিজিপি রিডিস্ট্রিবিউশন হয়েছে, যখন আবার এইদিকে ঢুকেছে তখন এমপি বিজিপি টু ওএসপিএফ রিডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক একইভাবে যখন এদিককার রুট যখন এদিকে যাবে তখনও একই গল্প হবে একটা, যে প্রথমে এই জায়গাটাতে ওরা একটা রিডিস্ট্রিবিউশন হবে ফ্রম ওএসপিএফ টু এমপি বিজিপি, আবার যখন এখানে এসে ঢুকবে তখন একটা রিডিস্ট্রিবিউশন হবে ফ্রম এমপি বিজিপি টু ওএসপিএফ। তার মানে আমরা দেখতে পেলাম যে এই দুটো পির ক্ষেত্রেই কিন্তু একটা বোথ সাইডেড রিডিস্ট্রিবিউশন ফর দ্য টু ভিআরএফস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? মানে ভিআরএফ এর রুট ঢুকছে আবার ভিআরএফ থেকে রুট বেরোচ্ছে, রাইট? এই অবধি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ঠিক আছে, ক্লিয়ার, সমস্যা নাই। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড আমাদের যেটা হাব এন্ড স্পোক যেটা, তার ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি। সেই লিমিটেশনটা কি? লিমিটেশনটা হচ্ছে এটাই যে রুটস গুলো কিন্তু এখান থেকে এখানে গিয়ে জমা পড়বে, আবার এখান থেকে এখানে গিয়ে জমা পড়বে, রাইট? তো আজকে জিনিসটা এরকম হবে না যে মানে একটা সেন্ট্রাল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে সেন্ট্রাল পয়েন্ট থেকে আবার কিন্তু রুটস গুলো রিডিস্ট্রিবিউটেড হবে। এখানে কি ছিল? এখানে একটা লিনিয়ার ডিস্ট্রিবিউশন ছিল, একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক। ওয়ারেজ এখানে কিন্তু ঠিক ব্যাপারটা সেরকম না, এখানে একটা ভি টাইপের রিডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুটো সাইড থেকে আগে রিডিস্ট্রিবিউটেড হয়ে গিয়ে একটা পার্টিকুলার সেন্ট্রাল সাইটে ঢুকছে, সেন্ট্রাল সাইট থেকে আবার সেগুলো রিডিস্ট্রিবিউটেড ব্যাক হচ্ছে। এবার সেটা কিভাবে হচ্ছে না, আজকে এখানে যে ভিআরএফটা রয়েছে এখানেও কিন্তু ভিআরএফটা, এখানে ভিআরএফ গুলোর নাম হচ্ছে স্পোক 1 আর স্পোক 2, আর এখানে যে ভিআরএফটা রয়েছে সেটার নাম হচ্ছে হাব। এখানে দুটো ভিআরএফ রয়েছে অবভিয়াসলি, একটা হাব ইন একটা হাব আউট। এবারে এই যে স্পোক 1 যে ভিআরএফ এবং স্পোক 2 থেকে যে ভিআরএফ, এই দুটো ভিআরএফ থেকে প্রথমে রুটস গুলো আগে গিয়ে জমা পড়বে টু দ্য হাব সাইট, রাইট? অর্থাৎ কিনা স্পোক 1 সাইট থেকে 192.168.1.0 এবং 13, আর স্পোক 2 সাইট থেকে 192.168.2.0 এবং 24, এরা দুজনে গিয়ে আগে জমা পড়বে হাব সাইটে, রাইট? তাহলে সেটা কিভাবে জমা পড়বে? সেটা জমা পড়বে হচ্ছে এরা দুজনেই কিন্তু গিয়ে এই ভিআরএফটাতে ঢুকবে, অর্থাৎ কিনা হাব ইন। হাব ইন ভিআরএফ এর যে রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু, সেটা হচ্ছে ওরা যেভাবে রুট টার্গেট এক্সপোর্টেড হয়েছে, তাই ওরা সোজা গিয়ে কিন্তু হাব ইন বলে যে ভিআরএফটা সেইখানে ঢুকে যাবে, রাইট? হাব ইন ভিআরএফ এ ঢুকে গেলে পরেই এবারে ওএসপিএফ ফর এরিয়া 565 ওদেরকে পাঠিয়ে দেবে টু দ্য হাব সাইট রাউটার, রাইট? এবারে হাব সাইট রাউটার কি করবে? সে তো একটা ওএসপিএফ রাউটার, তার কাজ হচ্ছে সেও যে নর্মালি যে কোনো রাউটিং প্রোটোকল যেটা করে থাকে, সে কিন্তু আবার তার নেইবারের কাছে এগুলো ফেরত পাঠাবে, তা ও ওটাকে ফেরত পাঠাবে, রাইট? এই যে ফেরত পাঠাবে, এই ফেরত পাঠানোর জন্য কিন্তু
যে ভিআরএফটা ইউজ হবে সেই ভিআরএফটা কিন্তু অন্য ভিআরএফ, সেটার নাম হচ্ছে হাব আউট। ফেরত পাঠাচ্ছে যখন এই রুটস গুলো, কেন ফেরত পাঠাচ্ছে? ফেরত পাঠাচ্ছে এই কারণেই, বিকজ যাতে এই যে স্পোক সাইটস গুলো এরা একে অপরের রুটস গুলোকে জানতে পারে, রাইট? একে অপরের রুটস গুলোকে ওরা যেন জানতে পারে, অর্থাৎ কিনা স্পোক 1 এই সাইটটা যেন 192.168.2.0 আর 24 কে জানতে পারে, আর স্পোক 2 এই সাইটটা যেন 192.168.1.0 আর 13 এই নেটওয়ার্কটাকে জানতে পারে, রাইট? তো সেটা কিভাবে অ্যাসিওর্ড হচ্ছে? সেটা অ্যাসিওর্ড হচ্ছে এভাবে যে যখন এক্সপোর্ট হচ্ছে রুটস গুলো, তখন এমন একটা রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু নিয়ে হচ্ছে যেটা কিন্তু আবার এই ভিআরএফ গুলোর রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু। তাহলে ওরা যেই দেখছে যে কিছু রুটস আমাদের কাছে এসছে, যেই রুটস গুলো আমার রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে সেই রুটস গুলোকে ওরা কিন্তু গ্রহণ করে নিচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি আজকে যদি আমি স্পোক 1 সাইটের কথা যদি ভাবি বা এই ভিআরএফটার কথা যদি ভাবি, ও দেখবে যে 192.168.1.0 আর 13 সেই দুটো কিন্তু ওর কাছে ফেরত এসছে, রাইট? কিন্তু সেগুলো কেউ নেবে না, কারণ নিজের সাথে তো কানেক্টেড আছে, আবার জানার মানে অন্যের কাছ থেকে জানার দরকারটা কি? কিন্তু যেগুলো আমি জানতাম না, অর্থাৎ কিনা 192.168.2 আর 24, সেগুলো আমি ডেফিনেটলি কিন্তু গ্রহণ করব, রাইট? তাহলে এই ভিআরএফ এর ভিতর তখন কিন্তু এইখানে এই যে স্পোক সাইট তার রুটস গুলো ঢুকে গেল, সিমিলারলি এই ভিআরএফ এর ভিতরে এই স্পোক সাইটের রুট গুলো ঢুকে গেল, রাইট? রিডিস্ট্রিবিউশনটা তাহলে কি স্টাইলে হলো? রিডিস্ট্রিবিউশনটা হলো এটাই যে এই যে দুটো স্পোক সাইট, এই দুটো স্পোক সাইটে কিন্তু ওএসপিএফ টু এমপিবিজিপি আবার ব্যাক টু এমপিবিজিপি, মানে ব্যাক ফ্রম এমপিবিজিপি টু ওএসপিএফ দুটোই কিন্তু ঘটেছে, যে কারণে এই যে দুটো ভিআরএফ তাদের কিন্তু রুট টার্গেট এক্সপোর্ট এবং রুট টার্গেট ইম্পোর্ট দু ধরনের ভ্যালুই আছে, এবং তাদের ক্ষেত্রে রিডিস্ট্রিবিউশনটা কিন্তু বোথ ওয়েজ, মানে টু ওয়ে রিডিস্ট্রিবিউশন। ওয়্যারএজ আজকে কিন্তু এই যে ভিআরএফ গুলো, এই ভিআরএফ গুলোতে রিডিস্ট্রিবিউশনটা একটু লিমিটেড। কেন লিমিটেড? না, একটা ভিআরএফ এ আমরা দেখতে পাচ্ছি রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু আছে, অর্থাৎ কিনা যেই ভিআরএফটা দিয়ে এমপিবিজিপি রুট গুলো ফাইনালি হাব সাইটে পাঠানো হচ্ছে। তাহলে অবভিয়াসলি এখানে যে রিডিস্ট্রিবিউশনটা কাজ করবে, সেই রিডিস্ট্রিবিউশনটা কিন্তু ফ্রম এমপিবিজিপি টু ওএসপিএফ। আবার যখন এই হাব আউট ভিআরএফ দিয়ে আবার এই হাব রুটের, এই হাব সাইটের যে রুটস গুলো যখন স্পোক সাইটস গুলোতে পাঠানো হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যেই ভিআরএফটার মাধ্যমে ওদেরকে পাঠানো হচ্ছে সেই ভিআরএফটার কিন্তু শুধু রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু আছে, কোনো রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু নেই, রাইট? তার মানে সেই পার্টিকুলার ভিআরএফটাতে কিন্তু একটা যে ডিরেকশনটা, মুভমেন্ট যে ডিরেকশনটা আমরা পাচ্ছি, সেই ডিরেকশনটা হচ্ছে from the OSPF to MPBGP, তার মানে সেখানে রিডিস্ট্রিবিউশন হবে from OSPF to MPBGP, রাইট? এই অবধি ক্লিয়ার? এই অবধি কি ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এই অবধিতেই আজকে আমি রাখলাম, আজকে আর এগোচ্ছি না। কারণ হচ্ছে এরপর বাকি যে জিনিসগুলো আসবে, যেরকম ওই যে বাকি যে দুটো কমান্ড রয়েছে, যে দুটো কমান্ড আমি এখনো এক্সপ্লেন করিনি, ভিআরএফ টেবল লেবেল আর ডোমেন ভিপিএন ট্যাগ 0, এই দুটো কমান্ড কিন্তু আমি কালকে বলেছিলাম যে আমরা এগুলো দিলাম, কিন্তু আমরা এগুলো এক্সপ্লেন এখনই করলাম না। এই দুটো এক্সপ্লেন করতে গেলে আরো কিছু জিনিস একটু বলতে হবে, যে ডোমেন ভিপিএন ট্যাগ 0 আমরা কেন বললাম। কারণ জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি যে এখানে আমরা দেখতে পাবো যে ওএসপিএফ এ একটা রুট ঢুকলো, ঢুকে আবার কিন্তু ওএসপিএফ এর দ্বারাই সেই রুট বেরিয়ে আসছে। এই জায়গাতে ওএসপিএফ এর একটা প্রবলেম হয়, পার্টিকুলারলি রুটটাকেও কিভাবে ট্রিট করবে, এক্সটার্নাল রুট নাকি ইন্টার এরিয়া রুট, এই কারণটা স্পেসিফাই করার জন্যই কিন্তু মেইনলি ডোমেন ভিপিএন ট্যাগের কনসেপ্টটা এসছে, রাইট? আর ভিআরএফ টেবল লেবেল এটা কেন, জাস্ট আরেকটা এটাও একটা হিন্ট দিয়ে রাখি। আমরা যখন প্রথম দিন যখন এমপিএলএস টা নিয়ে বসেছিলাম, তখন একটা জিনিস আমি দেখিয়েছিলাম যে
লেভেল ইনফরমেশন বেস, সিসকো রাউটারের ক্ষেত্রে লেভেল ইনফরমেশন বেসটা কিন্তু অনেক বড় অ্যাজ কম্পেয়ার টু জুনিপার রাউটার লেভেল ইনফরমেশন বেস। কেন না, আমরা বলেছিলাম যে জুনিপার রাউটার কিন্তু যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড ফিজিক্যাল নেটওয়ার্কস তাদের রেসপেক্টে কিন্তু কোনো লেভেল তৈরি করে না। আশা করি মনে আছে, আমি দেখিয়েছিলাম যে লেভেল ইনফরমেশন বেস বা এলআইবিটা কিন্তু জুনিপারের ক্ষেত্রে একটু সাইজে ছোট হচ্ছে। কেন ছোট হচ্ছে আবার বলছি, যে জুনিপার রাউটার কিন্তু যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড ফিজিক্যাল নেটওয়ার্কস তাদের জন্য কোনো লেভেল তৈরি করে না। হ্যাঁ, ডাইরেক্টলি কানেক্টেড লুপব্যাকস থাকলে তার রেসপেক্টে লেভেল তৈরি করে, কিন্তু ফিজিক্যাল নেটওয়ার্কস এর রেসপেক্টে কোনো লেভেল তৈরি করে না, রাইট? সেটা এমপিএলএস ফরওয়ার্ডিং অব্দি ঠিকঠাক ছিল। when it comes to MPLS হাব এন্ড স্পোক ভিপিএন তখন কিন্তু এটা দরকার, রাইট? তার কারণটা হচ্ছে যে এই যে দুটো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এই দুটো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের রেসপেক্টে কিন্তু কোনো লেভেল তাহলে তৈরি হবে না, রাইট? এবং যদি এদের রেসপেক্টে কোনো লেভেল তৈরি না হয় তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি আমার এই যে ডেটাটা যাবে, এই ডেটাটা বা এই যে রুটটা যাবে, এই রুটটা অ্যাকচুয়ালি কোন ভিআরএফ এ ঢুকবে বা কোন ভিআরএফ থেকে বেরোবে, রাইট? তাই ভিপিএন টেবল লেভেল এই যে কমান্ডটা, এই কমান্ডটা দেওয়াই হয় এই কারণে, সো দ্যাট দ্য এমপিএলএস মানে জুনিপার এমপিএলএস it also allocate the labels for the physical directly connected networks, right? Otherwise ও কিন্তু শুধু বিজিপির যে লুপব্যাকটা রয়েছে তার রেসপেক্টে ও কিন্তু একটা লেভেল জেনারেট করতো, কিন্তু এইটার জন্য এইটার জন্য এইটার জন্য এইটার জন্য কিন্তু কোনো লেভেল ও জেনারেট করতো না। এবারে এইগুলোর জন্য লেভেল জেনারেট না করলে অসুবিধা নেই, বিকজ এমনিতেই এখানে লেভেল পপ হয়ে যাবে, রাইট? আর এখানে না হলেও এই ট্রানজিটে লেভেল পপ হয়েই যাবে, তার কারণ হচ্ছে এটা আলটিমেট রাউটার এবং পিএইচপি হয়ে যাবে। কাজেই এই ইন্টারফেসকে চেনার জন্য লেভেল তৈরি না করলেও কোনো ঝামেলা নেই। ওয়ারাস ঝামেলাটা আসবে এই দুটো ইন্টারফেসের রেসপেক্টে যদি লেভেল তৈরি না হয়, রাইট? তাহলে কিন্তু মুশকিল হবে এটাই যে ওই যে হাব ইন ভিআরএফ এবং তাতে ডেটা ঢোকানো বা রুটস ঢোকানো এবং হাব আউট ভিআরএফ থেকে রুটস গুলোকে বের করা। বিকজ আজকে ওই ভিআরএফস গুলোর যদি কোনো লেভেল না থাকে, হাউ ক্যান দে ট্রাভেল থ্রু দ্য এমপিএলএস ব্যাকবোন, রাইট? আজকে আমাদের এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রে কিন্তু অন্তত আজকে যেহেতু এরা সিসকো রাউটার্স, রাইট? যেহেতু এরা সিসকো রাউটার্স সেই জন্য আজকে কিন্তু এই যে মানে এই ভিআরএফ এর রেসপেক্টেও কিন্তু একটা লেভেল ওরা তৈরি করেছে। জুনিপার এদের রেসপেক্টে কোনো লেভেল তৈরি করেনি, রাইট? বাট তাতে খুব একটা অসুবিধা হয়নি এই কারণে, বিকজ এখানে যে মুভমেন্টটা দ্যাট ইজ প্লেন অ্যান্ড সিম্পল মুভমেন্ট, জাস্ট একটা ভিআরএফ এ ঢুকে যাবে আর একটা ভিআরএফ এ ঢুকে যাবে, কি ওখান থেকে বেরোবে ওখান থেকে বেরোবে। বাট এইখানে ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড মুভমেন্ট, যেখানে একটা ভিআরএফ এ শুধু ঢুকবে আর একটা ভিআরএফ থেকে ওই পার্টিকুলার রুটস গুলোই বেরোবে। টু ফ্যাসিলিটেট দিস, এখানে কিন্তু ভিআরএফ গুলোর জন্য একটা লেভেল বা ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস গুলোর জন্য একটা লেভেল কিন্তু ভীষণভাবে দরকার। তাই জন্যই কিন্তু আজকে আমাদের এই যে টোপোলজিটা, এই টোপোলজিতে ভিআরএফ টেবল লেভেল এই জিনিসটা দেওয়া হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন সবাই, ওই যে ভিআরএফ টেবল লেভেল ওই জিনিসটা কিন্তু বলাই হয়েছে ফর দ্য ভিআরএফস, রাইট? ভিআরএফ এর যে কোডিংটা রয়েছে সেই ভিআরএফ এর কোডিং এর ভেতরেই কিন্তু বলা আছে, সেট রাউটিং ইনস্ট্যান্স করে যে ভিআরএফটা যখন তৈরি করেছি তখনই কিন্তু বলা ছিল ভিআরএফ টেবল লেভেল, দুটো ভিআরএফ এর ক্ষেত্রে, রাইট? তো এইটা আমি আরো ডিটেলসে আলোচনা করব, এইটা এবং ডোমেন ভিপিএন ট্যাগটাকে আলোচনা করব কিছু ডেমনস্ট্রেশন সহই। তো সেটা আমি নেক্সট দিনের জন্য রাখলাম, রাইট? আজকে তাহলে আপাতত আমি এখন তাহলে আমি মানে বিদায় নিচ্ছি, অসুবিধা নেই তো কিছু? দাদা অসুবিধা নাই তো, আসলে কাজ করতে যে আমাদের ডিসকাশনে আমাদের আরেকটা বিষয় জরুরি হয়ে গেছে, সেটা হচ্ছে
আমি জানি না যে আমাদের এই জার্নিটা আর কতদিন হবে বা কতটুকু লম্বা, তো হ্যাঁ আসলে হ্যাঁ আমাদের সিলেবাসে এটা আসবে কিনা সেটা হচ্ছে IPv6 এর একটা ল্যাব কি আমাদের করাবো দেখানো করাবো সম্ভব? করাবো করাবো আমি করাবো ও আইপিভি আচ্ছা, সিক্স ওকে ওকে, করাবো। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে আইপিভি সিক্স করাবো, কোনো চিন্তা নেই, করিবে। ঠিক আইপিভি আছে। সিক্স অবশ্যই করাবো। আচ্ছা, একটু একটা কথা একটু বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে যে আমার আগামী সপ্তাহটা না একটু ইরেগুলার হবে, ঠিক আছে? আর আগামী সপ্তাহে হয়তো আমরা তো ক্লাস করি সোম মঙ্গল বুধ, ঠিক আছে? এবার ব্যাপারটা এরকম হতে পারে যে আমার দুদিন হয়তো কামাই হবে আগামী সপ্তাহটা, ঠিক আছে? আমি পুরো আচ্ছা দাদা, সপ্তাহটাকে সমস্যা আমি, নেই। আপনি একটু আগে থেকে বলে দিয়ে তাইলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, পুরো সপ্তাহটাকে আমি অফ করতে চাইছি না, অন্তত একটা দিন আমি ক্লাস করতেই চাইছি। তো সেই জন্য হয় সোম মঙ্গল কামাই হবে কিংবা মঙ্গল বুধ কামাই হবে। তা আমি সেটা ওই মানে শনিবারের ভিতরে আমি জানিয়ে দেবো আপনাদের, আচ্ছা ঠিক আছে? ঠিক আর আছে। আজকে আজকে তো কিছু দেওয়ার নেই, তাই আমি আর কিছু মেল করছি না আজকে, আজ তো রেকর্ডিং থাকলোই আমাদের এখানে, ঠিক আছে? তো তাহলে আমি আজকে তাহলে এখন বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক দাদা, আছে, ঠিক ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।